আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে জিনপরির রহস্যময় একটা গল্প নিয়ে হাজির হলাম। আমি কাজী মুগ্ধ মৌসুম। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাত। নিশাত ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। জিনটা সবার সামনে কবিরাজকে শূন্যে তুলে একটা আছাড় মারল। আপনারা হয়তো ভাবছেন কোন জিনের কথা বলছি। শোনেন তাহলে। গ্রামের সবাই মিলে মালেক চাচার বাড়িতে আসছে। মালেক চাচার মেয়েকে জিনে ধরেছে। সেজন্য মালেক চাচা রাতের বেলা একজন কবিরাজকে নিয়ে এসেছে সে জিনটাকে ছাড়ানোর জন্য। কিন্তু দেখুন না, উল্টো কবিরাজি মাইর খাচ্ছে ওই জিনটার হাতে। এখানে গ্রামের সবার সাথে উপস্থিত আছে আমাদের গল্পের নায়িকা মিতু। মিতু ওর মায়ের সাথে বসে জিন ছাড়ানো দেখছে। এসব দেখতে দেখতে মিতু ওর মাকে বললেন, মা, তুমি না বলেছিলা এখানে আসলে জিন দেখতে পাবো? কোথায় সে জিন? মিতুর মা বলল, জিনকে সামনাসামনি দেখতে পাবি, এটা কি বলেছিলাম? আমি বলেছি মালিকের মেয়েকে জিনে ধরেছে। ওই মেয়েটার শরীরে জিন ভর করে কথা বলে, এসব দেখতে পাবি। ওই যে দেখ মেয়েটা কেমন করছে, মনে হয় ওর ভেতরে জিনটা ভর করেছে। তা না হলে কবিরাজকে ওইভাবে শূন্যে তুলে আছাড় মারে? মিতু বলল, জিন না ছাই, আমার জিন দেখার ইচ্ছেই থেকে গেল। ভেবেছিলাম সামনাসামনি জিনকে দেখব, সেই ইচ্ছে আর পূরণ হলো না। মিতুর মা বলল, চুপ করতো, সবসময় এসব উল্টোপাল্টা কথা। দেখছিস না মেয়েটার শরীরে জিন ভর করায় মেয়েটা কেমন করে কথা বলছে? চুপচাপ ওসব দেখ। মায়ের কথায় মিতু চুপ করে জিনে ধরা মেয়েটার দিকে তাকিয়ে তামসা দেখছিল। এদিকে ওখানে আসা কবিরাজ সেই মেয়েটার শরীর থেকে জিনটাকে এত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। উল্টো মেয়েটার শরীরে থাকা জিনটা কবিরাজকে হুমকি দিচ্ছে। জিনটার একটাই কথা, ও এই মেয়েটাকে ছেড়ে যাবে না। এদিকে কবিরাজও ছাড়বে না। কবিরাজ যে করেই হোক মেয়েটার শরীর থেকে জিনটাকে ছাড়াবে। এভাবে জিন ও কবিরাজের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে গেল। গ্রামের সবাই চুপ করে এই দৃশ্য দেখছে। হঠাৎ মেয়েটার শরীরে থাকা জিনটা রেগে কবিরাজের গালে একটা থাপ্পড় দিয়ে বসে। মুহূর্তের মধ্যে সেখানে শুরু হয় প্রচণ্ড ঝড়। ঝড়ের সাথে সেই জিনটার ভয়ঙ্কর হুঙ্কার। জিনটার এমন হুঙ্কার আর ঝড় আসায় সেখানে থাকা গ্রামের সবাই যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এদিকে মিতুর মা মিতুকে বলছে, মিতু চল পালা এখান থেকে। কেন, কি হলো? সবাই এমন দৌড়াদৌড়ি করছে কেন? জিনটা রেগে গেছে, ওর তাড়াতাড়ি দৌড়া। না, বসো, এখনই তো সুযোগ জিনটাকে সামনাসামনি দেখার, বসো তো। মিতুর মা বলল, পাগলি বলে কি, বেঁচে থাকলে তো জিন দেখবি, ওঠ দৌড়া আমার সাথে। এই বলে মিতুর মা মিতুর হাত ধরে সেখান থেকে দৌড়ে চলে গেল। নিশিরাত। মিতুর মা ও মিতু সেখান থেকে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় মিতুর মা থেমে মিতুকে বললেন, তুই কি মানুষ? কখনো কি মানুষ হবি না? আমি আবার কি করলাম? ওখানে ওভাবে বসেছিলি কেন? আরেকটু হলে তো জিনটা মেরে ফেলতো। দেখলি না, ভয়ে যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়েছে। তুমিও না মা, তোমার জন্য উল্টো আমি জিনটাকে দেখতে পেলাম না। কত শখ করে সেখানে গিয়েছিলাম জিন দেখতে। আচ্ছা, তোর জিন দেখার এত শখ কেন বলতো? জিন দেখতে ভয়ঙ্কর হয়, বুঝলি? দেখলে ভয় মারা যাবে। তুমি কি দেখেছো? না দেখে হুদাই বলো। জিন নিশ্চয়ই সিনেমার নায়কের থেকে সুন্দর হবে। চুপ করতো। জিন নিয়ে গবেষণা শুরু করেছে। চল বাড়িতে চল। চলো। আমার তো আর জিন দেখা হলো না, চলো। ওই মাথার চুল ঢাক, চুল খুলে রাখবি না। সামনে তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছে ভূত মানে জিন থাকে, জিনের নজর লেগে যাবে। তাই নাকি? তাহলে তো ভালো। চুল খুলে রাখি, জিন আসুক, তাহলে ওকে দেখতে পাবো। এই একদম না, মাথা নিচু কর, তেঁতুল গাছের দিকে তাকাবি না। চল তাড়াতাড়ি। মায়ের কথায় মিতু বাঁকা চোখে গাছটার দিকে একটু তাকিয়ে বাড়িতে চলে গেল। মিতুর বাড়িতে সদস্য বলতে শুধু মিতু আর ওর মা। মিতুর ভাই বোন নেই, বাবাকেও হারিয়েছেন জন্মের পর। পরিবারের শুধু দুজনই। যাই হোক, বাড়িতে চলে আসার পর মিতু মা বললেন, রাত অনেক হয়েছে, ঘুমা। ঘুম আসলে তো ঘুমাবো, তুমি ঘুমাও মা। মিতুর কথায় ওর মা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন। এদিকে মিতু শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আসলে কি ওই তেঁতুল গাছে জিন থাকে? মা তো তাই বলল। যদি সত্যি জিন থাকে তাহলে তো আমার জন্য ভালো, আমি একাই যাব ওখানে জিন দেখতে। কিন্তু আজ না, কালকে রাতে। এই ভাবতে ভাবতে মিতু ঘুমিয়ে পড়ল। পরের দিন মিতুর মা মিতুকে ডাকতে ডাকতে বললেন, এই মিতু ওঠ, আর কত ঘুমাবি? ঘুমাতে দাও তো মা, ডিস্টার্ব করো না। কত বেলা হয়েছে দেখ একবার। মেয়ে মানুষ হয়ে এত বেলা করে কেউ ঘুমায়? এখনো কি তুই ছোট? বিয়ে দিলে বাচ্চার মা হবি, কাজ বাজ তো একটু করতে পারিস, তাই না? আমি কেন কাজ করতে যাব? আমি তো যার তার বউ হব না, আমি বিয়ের পর রাজরানী হয়ে থাকবো, দেখে নিও। মিতুর মা বলল, তোর এই আশা জীবনে বুঝি পূরণ হবে না। 2 দিন আগেও যে একজন অটোওয়ালা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ভুলে গেলি? দূর মা, বারবার শুধু ওই একটা কথা বলে খোটা দাও। হয়েছে, আর ঢং করতে হবে না, উঠে ফ্রেশ হয়ে খেতে আয়। কথাটা বলে মিতুর মা চলে গেল। এদিকে মিতু বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার শেষে মিতুর ভাবনা শুধু ওই তেঁতুল গাছ নিয়ে। মিতুর জিন দেখার নেশা যেন পিছু ছাড়ছে না। ওই তেঁতুল গাছে জিন বাস করে, এই ভাবতে ভাবতে মিতু দিনটা পার করল। কারণ রাত হলে সে কাউকে না বলে সে তেঁতুল গাছের কাছে যাবে আর জিন দেখতে পাবে। যাই হোক, ভাবনা মতন দিন পেরিয়ে রাত হলো। গভীর রাত। মিতু আস্তে করে
উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সেই তেঁতুল গাছের দিকে। গভীর রাত, মিতু একা একা হাঁটছে। ভয়ও করছে, কারণ এর আগে একা রাতের বেলা কোথাও যাওয়া হয়নি। মনের মধ্যে সাহস নিয়ে হাঁটতে হাঁটতে মিতু একসময় পৌঁছে গেলেন সেই তেঁতুল গাছের কাছে। দিনের বেলা গাছটাকে দেখে সাধারণ লাগলেও রাতে ভয়ঙ্কর লাগে। মিতু গাছটার কাছে গিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, এখানে কি কেউ আছে? কোনো জিন ভূত থাকলে সাড়া দেন। এই যে, কেউ তো কিছু বলো। কিন্তু মিতুর কথায় কোনো সারা শব্দ বা কোনো আওয়াজ পায়নি। মিতু আবারও বলে উঠল, এই যে শুনেছি এখানে জিন থাকে, কেউ থাকলে সামনে আসো, কথা বলো, আসো না প্লিজ। কিন্তু এবারও মিতুর কথায় কোনো আওয়াজ নেই। মিতু কথার কোনো উত্তর না পেয়ে বলে উঠলেন, আরে ধুর, কে বলেছে তেঁতুল গাছে জিন থাকে? এখানে তো কিছুই নেই, যত সব ফাও কথা। এই বলে মিতু বাড়ি আসার জন্য পেছনে ঘুরতেই ধুকপুক করে উঠল তার বুক। কারণ মিতু পেছনে ঘুরতেই দেখলেন খুব ভয়ঙ্কর একটা জিন ওর পেছনে দাঁড়িয়ে আছে। এই প্রথম মিতু কোনো জিনকে দেখলেন, তাও ভয়ঙ্করভাবে। জিনটাকে দেখে মিতু ভয় ভয় ভাবতে লাগলো। মা ঠিকই বলেছে, জিনেরা সিনেমার মতো সুন্দর না, ভয়ঙ্কর হয়। মিতুর এমন ভাবনায় সামনে থাকা সেই জিনটা মিতুর দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে এক চিৎকার দিয়ে মিতু বাড়ির দিকে দৌড় দিল। এদিকে ভয়ঙ্কর জিনটাও মিতুর পেছন পেছন দৌড়াতে লাগলো। মিতু বাড়ির দিকে দৌড়াচ্ছে। হঠাৎ মিতু কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ায় মিতু উঠে দেখেন খুব সুন্দর একটা ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে। ওর পরনে সাদা একটা পোশাক, সেটা থেকে আলো বেরোচ্ছে। ওদিকে মিতু পেছন ফিরে তাকাতে দেখলো পেছনে দৌড়ে আসা সেই ভয়ঙ্কর জিনটা সামনে সাদা এই ছেলেটাকে দেখে সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে মিতু ছেলেটার দিকে তাকিয়ে বললেন, কে ভাই আপনি? আপনাকে দেখে ওই জিনটা চলে গেল কেন? আপনি কোনো কবিরাজ টবিরাজ নাকি? না, আমি কোনো কবিরাজ নই, আমি একটা জিন। কি জিন? তোর মিথ্যা কথা। মিথ্যা না, আমার পায়ের দিকে তাকিয়ে দেখো, আমি মাটিতে দাঁড়িয়ে নই, কিছুটা শূন্যে। তাই তো, তুমি জিন হলেও কি? ও একটা জিন, ও পিশাচ জিন, তাই ওর রূপ ভয়ঙ্কর। কি, তুমি কি তাহলে সত্যি জিন? হ্যাঁ। নাম কি তোমার? তুমি এত সুন্দর কেন? সেসব পরে জানলেও চলবে, আগে বলো তো এই গভীর রাতে তুমি এখানে কেন? জিন দেখতে এসেছি, মা বলেছিল তেঁতুল গাছে নাকি জিন থাকে। আমারও জিন দেখার খুব শখ, তাই এসেছি। তুমি তো পাগল, জিন দেখতে মানুষ রাতের বেলা এমন একটা ভয়ঙ্কর জায়গায় আসে? তুমি জানো ওই তেঁতুল গাছে 7টা পিশাচ জিনের বসবাস। তুমি এখানে আসায় ওদের ডিস্টার্ব হয়। তুমি তো একটা ভয়ঙ্কর জিন দেখেছো, আর 6টা আছে। আমি না আসলে তো পিশাচ জিনটা তোমার ক্ষতি করতো। তা ঠিক, কিন্তু কিউট জিন তুমি হঠাৎ কোথা থেকে আসলে? আমি এই গাছটায় থাকি, হঠাৎ দেখলাম পিশাচ জিনটা তোমার পিছু করছে, তাই বাঁচাতে আসলাম। এখন বেঁচে গেছো, যাও তাড়াতাড়ি বাড়িতে যাও। না না, যাব না, আমার জিন দেখার এত শখ, জীবনের প্রথম জিনকে সামনে পেলাম, আমি তোমাকে ছেড়ে যাব না। আরও কথা বলবো। না, কোনো কথা নেই, যাও বাড়িতে যাও। না, যাব না। যাবে নাকি তুলে একটা আছাড় মারব? তোমার যা ইচ্ছা করো, যাব না। মিতুর এমন কথায় জিনটা মিতুকে ধরতে যাবে, কিন্তু জিনটা অবাক হয়ে গেল যখন দেখলো মিতুকে সে স্পর্শ করতে পারছে না। এমন অবস্থা দেখে জিন বলল, এই কি ব্যাপার, আমি তোমাকে ছুঁতে পারছি না কেন? তা তা তো জানি না। তোমার হাতে এটা কি বাঁধা? তাবিজ। কিসের তাবিজ এটা? তা তো জানি না, ছোটবেলা থেকে দেখেছি এটা আমার হাতে বাঁধা। তাবিজটা খোলার অনেক চেষ্টা করেছি, মা খুলতে দেয়নি। ও তাহলে এই ব্যাপার, তোমার ভাগ্য ভালো তাবিজটা হাতে পড়া ছিল। তাই তো বলি ওই পিশাচ ভয়ঙ্কর জিনটা তোমাকে না ধরে একটু দূরে পেছন পেছন দৌড়াচ্ছে কেন? আসলে তোমার এই তাবিজটার জন্য কোনো জিন জাতি তোমাকে ছুঁতে পারবে না। তাবিজটা না থাকলে পিশাচ জিনটা আজ তোমাকে মেরে ফেলতো। মিতু বলল, কি? তাই নাকি? কি আছে তাবিজে? তা তো জানি না। জিন ও মিতুর কথার মাঝে সেখানে হঠাৎ করে একজন লোক লাইট হাতে চলে আসে। মূলত লোকটা মাছ ধরতে রাতে বেরিয়েছে। লোকটাকে লাইট হাতে দেখে তো জিন মুহূর্তে সেখান থেকে উধাও হয়ে গেল। মাঝখান থেকে মিতু বোকার মতো দাঁড়িয়ে রইল। এদিকে লোকটা মিতুর কাছে এসে বলল, এই কে রে? মিতু না তুমি? এখানে কেন? মা ভাত দাও, ভাত খাবো, মিতু বলল। লোকটা বলল, কি? কাকে কি বলে? আমি কি মা? আর এখানে ভাত কোথায় পেল? মিতু বলল, মা লাইট মেরো না তো, ঘুমাতে দাও। লোকটা বলল, মাথা খারাপ হলো নাকি? মিতু, মিতু কি হয়েছে? তুমি রাতের বেলা এখানে কেন? হ্যাঁ, কে চাচা আপনি? আমি এখানে কেন? এখানে কিভাবে আসলে? আমি তো ঘুমিয়েছিলাম। ও বুঝছি, আমার আবার ঘুমের ঘোরে চলাফেরা করার অভ্যাস আছে। ও তাই? আচ্ছা যাও যাও, বাড়িতে যাও। চাচা একা যেতে পারবো না, ভয় করছে, আমাকে একটু বাড়িতে রেখে আসেন না প্লিজ। মিতুর কথায় ওই লোকটা মিতুকে ওর বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাবার পর মিতুর মাকে ডেকে বললেন, মিতুর মা, তোমার মেয়ে তো ঘুমের ঘোরে হাঁটাচলা করে। ও আজকে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে ওই তেঁতুল গাছে গিয়েছিল। জায়গাটা ভালো না, ভাগ্য ভালো আমি দেখে ফেলছি, নইলে যে কি হইতো। ওর ভালো চিকিৎসা করাও। এ বলে লোকটা চলে গেলেন। এদিকে লোকটা যাওয়ার পর মিতুর মা মিতুর দিকে তাকিয়ে রইলেন। এই দেখে মিতু বললেন, কি হলো, এভাবে তাকায় আছো কেন? ঘুমের ঘোরে গিয়েছিলাম তো। একটা থাপ্পড় খাবি। ওনাকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবি না। বল কেন গিয়েছিল ওখানে? না মানে জিন দেখতে। হায় খোদা, এই জিন জিন নিয়ে আর কত পাগলামি করবি বলতো? জিনেরা ভালো না। কে বললো ভালো না? ও তো খুব ভালো, কত সুন্দর দেখতে। কার কথা বলছিস? জিনটার কথা বলছি। একটা জিনকে দেখেছি, ও কত সুন্দর,
তোমাকে যে কিভাবে বুঝাই মা। বলে কি? কোন জিনকে দেখলি তুই? জিন কি তোকে এমনি এমনি দেখা দিল? সেসব পরে জানলে হবে। এখন একটা কথা বলো তো মা, আমার হাতে এই তাবিজটা কিসের? ওটা তেমন কিছু না, তুই ভয় পাস তাই তাবিজটা হাতে পরিয়ে দিয়েছি। কই, এখন তো ভয় পাই না, এখন খুলে ফেলি কেমন? না না, খুলিস না। তাহলে বলো এই তাবিজের আসল রহস্য কি? ছোটবেলায় তোর পেছনে একটা জিন লেগেছিল, কোনোভাবেই জিনটাকে তোর কাছ থেকে সরানো যাচ্ছিল না। পরে একজন কবিরাজের কাছ থেকে তাবিজ এনে তোর হাতে বেঁধে দিই, তারপর থেকে কোনো সমস্যা হয় না। তুই আমাকে কথা দে কখনো এটা খুলবি না। ওহ, এই কথা? আচ্ছা ঠিক আছে, খুলবো না। ঘুমাও এবার। মিতুর কথায় ওর মা ঘুমিয়ে পড়লেন। মিতুও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। সেই বাকি রাতটুকু আর কোনো সমস্যা হয়নি। পরের দিন রাতে রাত 12টা কি 1টা হবে, মিতুর ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। মনে হচ্ছে কেউ কিছু একটা খাচ্ছে। আওয়াজটা পেয়ে মিতু চোখ খুলে দেখতে পান সে শুয়ে আছে একটা বাঁশ ছাড়ে। নিজেকে বাঁশ ছাড়ে শুয়ে থাকতে দেখে এক চিৎকারে উঠে বসলেন মিতু। এদিকে ঠিক তখনই পাশ থেকে গত রাতের সেই সুন্দর জিনটা বলে উঠল, এই কি হলো, চিৎকার দিচ্ছ কেন? আমি আমি এখানে কেন? আমি তো আমার রুমে শুয়েছিলাম। আমি তোমাকে এখানে নিয়ে আসছি। কেন? এখানে নিয়ে আসছো কেন? আর এগুলো কি খাচ্ছে? গন্ধ আসছে। কাঁচা মাছ খাচ্ছি। বাকথু, শুনেই বমি চলে আসছে। এগুলো খাচ্ছ কিভাবে? তোমাদের মানুষের কাছে কাঁচা মাছ খারাপ হলেও আমাদের জিনদের কাছে কাঁচা মাছ মাংস ভালো লাগে। রান্না করাও খাই, কিন্তু কাঁচা খেতে পারি। আমাকে বাড়িতে রেখে আসো, আমি মায়ের কাছে যাব। ভয় করছে। জিন বলল, কেন ভয় করছে কেন? আমাকে দেখে কি ভয়ঙ্কর লাগে? আমি তো ভালো রূপে আছি, তাই না? তবুও, আচ্ছা তোমার নাম কি সেটা তো বললে না? আমার নাম মিসবাহ। ও মিসবাহ, সুন্দর নাম তো। মিসবাহ, আমাকে বাড়িতে রেখে আসো। সকালবেলা মা আমাকে খুঁজে না পেলে চিন্তা করবে। তার রেখে আসবো, তার আগে শুনবা না তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? হ্যাঁ সেটাই তো, বলো কেন নিয়ে আসছো? কারণ তোমাকে কষ্ট দিতে আমাকে হুকুম করা আছে। তোমাকে যেন তিলে তিলে কষ্ট দেই আর মেরে ফেলি। কি কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলেছি। তোমাকে কেউ একজন কালো জাদু করেছে আর আমাকে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলতে। আমি তোমাকে তিল তিল করে মেরে ফেলবো, তাই এই রাতের বেলা তোমাকে বাস ছাড়ে নিয়ে আসছি। কে এমনটা করলো? কে কালো জাদু করলো আমার উপর? আমাকে ছেড়ে দাও, মেরো না। এখন ভয়ের কিছু নেই, এখন মারবো না, পরে মারবো। আচ্ছা 1 মিনিট, তুমি না জিন, আমাকে মারতে আসছো? মারতে এসে এসব বলছো কেন? আমি এরকম যা করি বলে বলে করি। তুমি আমার কোনো ক্ষতি করো না, তুমি যা চাইবে দেব। শুধু বলো কে কালো জাদু করেছে। না, সেটা বলা যাবে না। ঠিক আছে, তাহলে কাল মা সহ একজন কবিরাজের বাড়িতে যাব। না, তাহলে ধরা পড়ে যাব। কি? ধরা পড়ে যাব মানে কি? আসলে সত্যি বলতে তোমাকে কেউ কালো জাদু করেনি, তোমাকে এমনি এখানে নিয়ে আসছি। সত্যি করে বলো। সত্যি। আসলে জিন রাজ্যে আমার বাড়ি আছে, আমি জিন রাজ্যে থাকি। আমার আবার তোমার মানুষের দুনিয়া ভালো লাগে, তাই বাবার কাছে অনুমতি নিয়ে তোমাদের মানুষের রাজ্যে ঘুরতে আসছি। আমি ঘোরাঘুরির এক ফাঁকে তুমি আমার সামনে এসে পড়েছ। মনে আছে ওই তেঁতুল গাছের কাছে পিশাচ জিনটা তোমার পিছু নিয়েছিল? আমি তোমাকে ওর হাত থেকে বাঁচিয়েছি। মানুষদের মধ্যে কাউকে তো কখনো দেখা দেয়নি, উপকারও করিনি তোমাকে ছাড়া। তাই তোমাকে রাতের বেলা এখানে নিয়ে আসছি। ভয় পেও না, একটু গল্প করে তারপর বাড়িতে রেখে আসবো। ওহো, এত কাহিনী? কি ব্যাপার, আমার প্রেমে টেমে পড়েছো নাকি? এই না, কি বলো? কিন্তু আমি পড়েছি, তোমার প্রেমে পড়েছি। ভালোবাসবা আমাকে? চলো তোমাকে বাড়িতে রেখে আসি। কথা এড়িয়ে যাচ্ছ কেন? বলো ভালোবাসবা কিনা? দেখো, হুট করে কিছু বললে হয় না। তুমি আমি ভিন্ন জাতি। চলো বাড়ি চলো। আজ আর এসব বিষয়ে কোনো কথা নয়। ঠিক আছে, একটা কথা, বাড়ি নেওয়ার নাম করে অন্য কোথাও নিয়ে যাবা না তো? মেরে ফেলবে না তো? না, কি বলো, মেরে ফেলবো কেন? তখন তো মজা করছিলাম। আর তোমাকে তো স্পর্শ করতে পারি না তোমার হাতের তাবিজটার কারণে। তোমাকে অদৃশ্য করে এখানে নিয়ে আসছি ঠিকই, কিন্তু স্পর্শ করতে পারবো না। ওহ আচ্ছা, চলো হেঁটে হেঁটে বাড়িতে ফিরি তাহলে। কথা বলতে বলতে এই বলে মিতু ও জিন দুজনে কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে লাগলো। মিতু ও জিন যখন বাড়ির কাছে, তখন জিন মিতুকে বললেন, মিতু তোমার সামনে বিপদ, সামনে দেখো তোমার মা দাঁড়িয়ে আছে। আমি অদৃশ্য আছি, আমাকে উনি দেখতে পারেননি। তুমি যাও, গিয়ে উল্টাপাল্টা বুঝ দিয়ে ম্যানেজ করে নাও। কথাটা বলে জিন বাতাসে মিলিয়ে গেল। এদিকে মিতু আস্তে আস্তে ওর মায়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, আরে মা, এই গভীর রাতে বাড়ির বাইরে কেন? কোথায় গিয়েছিলি? একটু হাঁটতে গিয়েছিলাম। রাত কয়টা বাজে? এই গভীর রাতে কেউ হাঁটতে বের হয়? দেখেছিস কখনো? ঘুম আসছিল না তাই গেলাম আর কি। তাই না? আয় কাছে আয়। না গেলে থাপ্পড় দিবা। তাহলে বল কোথায় গিয়েছিলি? মা, জিনকে ভালো লাগে, ওকে দেখতে গিয়েছিলাম। মিতুর কথায় ওর মা গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, আর কত জ্বালাবি আমাকে? জিন জিন করে কেন মাথা খারাপ করছিস? বলে যাসনি তুই মানুষ, মানব জাতি। আমাদের সাথে জিনদের সম্পর্ক, ভালোবাসা এসব মানায় না। আজকের পর থেকে রাতে তোর বাইরে যাওয়া বন্ধ। দরকার হয় পায়ে শিকল বেঁধে রাখবো। বেশি পাগলামি করবি তাহলে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। এখন চল, ঘরে চল। মায়ের কথায় মিতু ভিতরে গিয়ে শুয়ে পড়লেন আর মনে মনে মিসবাহ জিনকে বকা দিতে লাগলেন। ওর জন্য মায়ের কাছে এতগুলো কথা শুনতে হলো। এই বলতে বলতে মিতু ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খাবার সময় মিতু ওর মাকে বললেন, আচ্ছা মা, একটা কথা বলি। কি কথা বল? কখনো যদি
আমার কোনো জিনের সাথে ভালোবাসা হয়ে যায় তাহলে কি সেটা মেনে নিবে? কখনোই না। দেখ মা, সমাজে আমরা গরিব মানুষ, তোকে নিয়ে আমি কোনোভাবে চলি। এসব পাগলামি করিস না মা, কত ছেলেই তো আছে, ভালোবাসতে হলে কোনো ছেলেকে বাস, ওর সাথে তোর বিয়ে দিয়ে দিই। ছেলেদের প্রতি এখন আর ভালোবাসা আসে না মা, আমি তো একটা সুন্দর জিনকে দেখেছি, তাই অন্য ছেলেদের এখন আর ভালো লাগে না। নিজের চিন্তাধারা বদলা, সব ভালো লাগবে। এ বলে মিতুর মা বাইরে চলে গেলেন। এদিকে মিতু ভাবতে লাগলেন মিসবাহ জিনের কথা। ও কি আজ রাতে আসবে আমার কাছে, নাকি আসবে না? মিতু শুয়ে শুয়ে ভাবতে লাগলেন মিসবাহ জিন কি আজ রাতে আমার কাছে আসবে নাকি আসবে না। এদিকে মিতুকে জেগে থাকতে দেখে ওর মা বললেন, মিতু কি হলো, ঘুম বাদ দিয়ে কি সব চিন্তা করছিস? আজকেও আবার কোথাও যাবি না তো? না মা, কোথাও যাব না, তুমি ঘুমাও। তোকে বিশ্বাস নেই, জিন দেখার নেশা তোর মন থেকে এখনো যায়নি, বোঝা যাচ্ছে। তোকে শিকল দিয়ে বেঁধে রাখি। মা কি বলো এসব? রাতে বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না বুঝি? বললাম তো কোথাও যাব না। মিতুর কথায় ওর মা ঘুমিয়ে পড়লেন। এদিকে মিতু শুয়ে শুয়ে জিনের কথায় ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে গেলেন। এদিকে মধ্যরাতে আগের রাতের মতনই মিসবাহ জিন মিতুকে নিয়ে বাইরে গেলেন। বাইরে গিয়ে জিন মিতুকে ডাকতে মিতু বললেন, এই তুমি, এটা আবার কোন জায়গা? আজকেও আমাকে বাইরে নিয়ে আসছো কেন? জিন বলল, গল্প করতে। একা একা তো ভালো লাগে না, রাখো তোমার গল্প। আমাকে তো ভালোই বাসো না, তাহলে ঘুমের মাঝে আমাকে নিয়ে বাইরে আসো কেন? কাল তোমার জন্য মায়ের অনেক বকা শুনেছি, থাপ্পড় খেয়েছি, বাড়িতে রেখে আসো তাড়াতাড়ি বললাম। আরে এমন করছো কেন? একটু কথা বলো, আমাকে নাকি পছন্দ করো? তাহলে আমার সাথে ঘুরতেই কথা বলতে ভালো লাগে না কেন? ভালো তো লাগে, ঘুরতেও ভালো লাগে, কিন্তু মা জেনে গেছে। মা ঘুম থেকে জেগে যাবার আগেই আমাকে রেখে আসো তাড়াতাড়ি, নইলে সমস্যা হবে। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, আমার কথাটা রাখবা। তোমার হাত থেকে তাবিজটা খুলে ফেলো, ওটার জন্য তোমাকে স্পর্শ করতে পারিনি, আমার দেশে ঘুরতেও নিয়ে যেতে পারি না। তাই নাকি? এটা খোলা যাবে না, মা মানা করেছে তাবিজটা খুলতে। আরে তোমার মা বুঝবে না, আমার বুদ্ধি শোনো। এটা দেখো, একটা নকল তাবিজ, তোমার হাতে যেটা আছে ওটা খুলে এটা পড়ো, তাহলে তোমার মা বুঝতেই পারবে না। তোমার মা ভাববে তাবিজটা হাতেই আছে। বুদ্ধিটা ভালো, কিন্তু মা যদি কোনোভাবে জানে আর আমাকে বকাঝকা করে, তোমার কিন্তু খবর আছে। এ বলে মিতু ওর হাতের তাবিজটা খুলে ভূতের দেওয়ার নকল তাবিজটা পড়লেন। তাবিজটা পড়া শেষে জিন মিতুকে বাড়িতে রেখে গেলেন। এদিকে বাড়িতে আসার পর মিতু আস্তে আস্তে ওর রুমে ঢুকে দেখেন ওর মা ঘুমিয়ে আছেন। মিতু কোনো আওয়াজ না করে আস্তে করে বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলেন, যাক বাবা, বাঁচা গেল। মা টের পায়নি। ওদিকে ঠিক তখনই মিতুর মা বলে ওঠেন, কি ভেবেছিস আমি কিছুই দেখিনি? সব দেখেছি। কাল সকালে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, ঘুমা এখন। কথাটা বলে মিতুর মা আবারও ঘুমিয়ে গেলেন। এদিকে মিতু কি করবে বুঝতে পারছে না। সকাল হলে কোনো না কোনো ছেলে দেখতে আসবে, এইসব কিছু ওই জিনের কারণে হয়েছে। এসব ভাবতে ভাবতে মিতু ঘুমিয়ে পড়লেন। সকালে কথা মতো মিতুর খালা একটা ছেলেকে নিয়ে আসলেন মিতুদের বাড়িতে। ছেলেটা আসার পর মিতুকে দেখে নাস্তা করে চলে গেলেন। ছেলেটা চলে যাবার পর মিতু ওর মাকে বললেন, মা কি হচ্ছে এসব? আমাকে আগে না বলে হুট করে কোন না কোন ছেলেকে ডেকেছ? তুইও তো আমাকে না বলে রাত হলে বাইরে যাস। তা তো যাই জিনের জন্য। হ্যাঁ, এখন যে ছেলেটা তোকে দেখে গেল, মনে কর ওটাই জিন। ওকে জিন মনে করে বিয়ে কর। মানে কি, বললে কি বিয়ে হয় নাকি? পছন্দের একটা ব্যাপার আছে না? ছেলেটা তোকে পছন্দ করেছে। ও যাবার সময় বলে গেল ওর মা বাবার সাথে পাকা কথা বলতে। আমি আর তোর খালা মিলে কাল ওদের বাড়িতে যাব তোর আর ছেলেটার বিয়ে ঠিক করতে। মা মা এটা করো না, আমি এখন বিয়ে করব না। বুঝার চেষ্টা করো। অনেক বুঝেছি, আর না, তোকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোর মাথা থেকে জিন ভূত এসব বেরোবে না। বেশি কিছু হবার আগে এখনই তোর বিয়ে দেওয়াটাই ভালো। বললেই হলো নাকি আমি বিয়ে করব না, বাড়ি থেকে পালাবো? পালালে ধরে এনে আবার বিয়ে দেব। মা আমি না এখনো ছোট, কলেজে পড়িস, তুই আবার কিসের ছোট? ছোট হলে জিন ভূত দেখে ভয় পেতি, জিন ভূত দেখতে চাইতি না, ওদের প্রেমে পড়তে না। দূর, তোমাকে কিছুই বলবো না, যা করার আমি করব। এই বলে মন খারাপ করে শুয়ে রইল মিতু। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, জিনের বাচ্চা, আজ রাতে খালি আমার কাছে আয়, তারপর দেখ কি করি। তোর জন্য মা আমার বিয়ে ঠিক করেছে। এভাবে মন খারাপের মধ্যে দিনটা পার হয়ে যায়। রাত আসে। রাতে খাবার শেষে মিতু না ঘুমিয়ে জিনের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মিতুর মাও না ঘুমিয়ে জেগে থাকে। এটা দেখে মিতু বলে, কি হলো, ঘুমাচ্ছ না কেন? অনেক রাত হয়েছে তো, ঘুমাও। না না, আমি ঘুমালে তো তুই বাইরে যাবি, আমি ঘুমাবো না। আমি কোথাও যাব না মা, ঘুমাও। তুই ঘুমা, আমার ঘুম আসছে না। তুমি না ঘুমালে ও আসবে না। ও ও আবার কে? কার কথা বলিস? কই, কারো কথা না তো। ও বলতে ঘুমের কথা বললাম, ঘুম আসবে না। আবল তাবল না বলে ঘুমা, আমি ঘুমাবো না, জেগে থাকবো। ওকে ঘুমালাম। এ বলে মিতু মিছিমিছি চোখ বন্ধ করে শুয়ে রইল। এদিকে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকার পর মিতু দেখল ওর মা না ঘুমিয়ে জেগে আছে। এটা দেখে মিতু বলল, কি মা, এভাবে জেগে আছো কেন? ঘুমাও। ঘুমাবো না, আগে তোর বিয়ে দেবো তারপর ঘুমাবো। এমন পাগলামি করলে কি হয় বলো? ঘুমাও মা, তোর ঘুম পেলে তুই ঘুমা। মিতু ও ওর মায়ের কথার মাঝে মিতু খেয়াল করলো ওর মা হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন, জ্ঞান হারানোর মতো। মায়ের এমন হঠাৎ করে ঘুম আসায় মিতু ভয় পেয়ে ওর মাকে ডাকতে যাবে, ঠিক তখনই জিন পেছন থেকে বলে উঠল,
আরে ডেকো না, তোমার মাকে আমি গভীর ঘুম পাড়িয়ে দিয়েছি। ওহ, তুমি আসছো? আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। কেন, বিশেষ কিছু বলবে নাকি? বলবো না, করব। এদিকে আসো একটু। মিতুর কথায় মিসবা জিন ওর কাছে যেতেই মিতু জিনের গলা চেপে ধরে বলল, আজকে তোমাকেই মেরে ফেলবো। আরে কি করছো? ছাড়ো ছাড়ো, মরে যাবো তো। মারতেই তো চাই। তোমাকে কত করে না করেছিলাম আমাকে ঘুমের মাঝে বাইরে কোথাও নিয়ে যাবে না। তোমার জন্য মা আমার বিয়ে ঠিক করেছে। কালকে মা ওই ছেলের মা বাবার সাথে ফাইনাল কথাবার্তা বলতে যাবে। ও এই কথা? গলা ছাড়ো। না, ছাড়বো না। মিতুর এমন কথা জিন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। জিন অদৃশ্য হয়ে একটু দূরে দাঁড়িয়ে বললেন, এখন এখন কিভাবে ধরবো আমাকে? অদৃশ্য হয়ে বেঁচে গেলা। জানো, খুব খারাপ লাগছে। আমি এখন বিয়ে করতে চাই না। তোমার জন্য মা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়। আমার জন্য কেন? আমি কি করেছি? তুমি কিছু করনি, তুমি জিন, এটাই সমস্যা। আমার জিন ভালো লাগে। জিনকে দেখতে, কথা বলতে, রাতে বাইরে যাই। এসবের কারণেই মা আমার বিয়ের কথাবার্তা বলছে। হো হো, এই কথা? তা বিয়ে করতে সমস্যা কি? আরেকবার আমার কাছে আসো বলছি। বিয়েতে কি সমস্যা? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি? সেটা তো জানি, কিন্তু কোনো কিন্তু না, তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। মিতুর কথায় জিন কিছু একটা বলবে, সে সময় মিতুর মা একটু নড়াচড়া করেন। এই দেখে জিন সেখান থেকে চলে গেলেন। জিন চলে যাবার পর মিতুও মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে কথা মতো মিতুর মা ও মিতুর খালা মিলে চলে গেলেন ছেলেটার বাড়ি, যে ছেলে গতকাল মিতুকে দেখে পছন্দ করে গিয়েছে। মিতুর মা চলে গেলেন। এদিকে মিতু বাড়িতে একা একা চিন্তা করছে কি জানি হয়। মা হয়তো ছেলেটার সাথে আজ বিয়ে ঠিক করেই বাড়িতে ফিরবে। এইভাবে অপেক্ষা করতে থাকে মিতু। ওদিকে সকাল পেরিয়ে দুপুর হয়। দুপুরবেলা মিতুর মা বাড়িতে আসে। মা বাড়িতে আসায় মিতু বললেন, মা আসছো? কি হলো, এতক্ষণ লাগলো যে? কি করলা বলো না। আমার বিয়ে কি ঠিক করে ফেললা? আর বিয়েটা হবে না, ভেঙে গেছে। কি ভেঙে গেছে? ওয়াও, কিভাবে ভেঙে গেল? খুশি হচ্ছিস তাই না? তোর খুশি বের করছি, আগে আমার কথার উত্তর দে। আমি আবার কি করলাম? কি কথার উত্তর চাও বলো। আমি ছেলেটার বাড়িতে যাবার আগে কোন ছেলে নাকি গিয়ে ওদেরকে বলেছে ও তোকে ভালোবাসে, তুইও নাকি ওকে ভালোবাসিস। তোদের দুজনেরই নাকি অনেক আগে থেকে প্রেম। এখন বল, ছেলেটা কে? কে তোকে ভালোবাসে? তুই কাকে ভালোবাসিস? এটা আবার কেমন কথা? কে আবার এই কাজটা করলো? আমি তো কাউকে ভালোবাসি না। আমাকেও তো কেউ ভালোবাসে না। দেখ, একদম মিথ্যা বলবি না, মেরে ফেলবো কিন্তু। মা, দয়া করে বিশ্বাস করো, কোনো ছেলে আমাকে ভালোবাসে না। আমিও কোনো ছেলেকে পছন্দ করি না বা ভালোবাসি না। তাহলে কে ওদের গিয়ে বলল আমাকে ভালোবাসে? এক মিনিট, ও আবার মিসবা জিন না তো? হ্যাঁ, এটা হতে পারে, এটা মিসবা জিনের কাজ। ও মনে হয় কোনো ছেলের রূপে তাদের বাড়িতে গিয়ে আমার বিয়ে ভেঙে দিয়েছে। মিসবা জিন? কি বলিস এগুলা? তোর কি মাথা ঠিক আছে তো? মাথা তো ঠিকই আছে। মিসবা জিনকে তো আমি ভালোবাসি। ও তো রোজ রাতে আমাকে ওর কাছে নিয়ে যায়। কি, এতদিন তাহলে আমাকে বলিসনি কেন? আমি তো ভাবছি তোর জিন দেখার ইচ্ছে। জিনকে ভালো লাগে তাই তুই রাত করে বাইরে যাস জিন ভূত দেখতে। ওদেরকে ভালো লাগে, পছন্দ করিস, এসব মজা করে বলতে মনে করছি। কিন্তু সত্যি সত্যি কি তোর কাছে জিন আসে, তোকে রাত করে নিয়ে যায়? হ্যাঁ, আমার কাছে যে জিন আসে ওর নাম মিসবা। ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। মৃত্যুর কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর মা বলল, এতদিন ভাবতাম জিন ভূত দেখার নেশা আছে তোর মাঝে, তাই বলে ভালোবাসবি? একটা কথা শুনে রাখ, আমি খুব তাড়াতাড়ি কোথাও না কোথাও তোর বিয়ে দেব। আর তোর কাছে আসা মিসবা নাকি কি জিন যেন, ওকে বোতলবন্দি করব কবিরাজ নিয়ে এসে। কথাটা বলে মিতুর মা রাগ করে চলে গেলেন। পরের দিন সকালে মিতু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর বান্ধবীর বাড়ি যাবার জন্য রেডি হচ্ছিলেন। মিতুকে রেডি হতে দেখে ওর মা বললেন, কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথীর বাড়িতে যাচ্ছি একটু। না, যেতে পারবি না, কোথাও যেতে হবে না। মা, এমনটা কেন করছো? বান্ধবীর বাড়িতে যাচ্ছি, কারোর সাথে পালিয়ে যাচ্ছে না। যেতেও পারিস, তোর আজকাল বিশ্বাস নেই। আমি পছন্দ করি জিনকে, ওকে নিয়ে কি পালানো যায় নাকি বলো? আর এখন তো দিনের বেলা আর কোথাও যাব? বান্ধবীর বাড়ি যাব, ওর বাড়ি থেকে আবার বাড়িতেই আসবো, কোথাও যাব না। ঠিক আছে, কোনো উল্টাপাল্টা যেন না হয়, তাড়াতাড়ি বাড়িতে আসবে। মায়ের কথায় মিতু রওনা করলেন বান্ধবীর বাড়ির দিকে। বান্ধবীর বাড়ি যেতে রাস্তায় হঠাৎ মিসবা জিন চলে আসে। মিসবা এসে মিতুকে বলে, কোথাও যাচ্ছ? হ্যাঁ, বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তুমি আসছো, তোমার সাথে কথা আছে। কি কথা বলো? বিয়ের জন্য আমাকে যে ছেলেটা দেখে গিয়েছিল, তুমি ওর বাড়িতে গিয়ে বলেছিলা তোমার আমার প্রেম, আমরা একে অপরকে ভালোবাসি, এ বলে বিয়েটা ভেঙে দিয়েছ। হ্যাঁ, খুশি হওনি? খুশি না ছাই, মা তোমার আমার ব্যাপারে সব জেনে গেছে। মা বলেছে আমাকে যত তাড়াতাড়ি পারে বিয়ে দেবে, তোমাকেও ছাড়বে না, বোতলবন্দি করবে বলেছে। তাই নাকি? এটা নিয়ে চিন্তা করো না, যখন হবে তখন দেখে নিব। এখন একটা কথা বলো তো। কি কথা? চারিদিকে এত মানুষজন, অনেকেই দেখি ঘুরতে যাচ্ছে, এসব কেন করছে? ও এই কথা, আজকে তো ঈদের দিন, তাই অনেকেই ঘুরতে যাচ্ছে। ও ঈদ, সেজন্য? আচ্ছা তাহলে চলো, আজ তোমার সাথে আমি ঘুরতে যাব। চিন্তা নেই, আমি মানুষের রূপে থাকবো, কেউ বুঝতে পারবে না। আচ্ছা তাই বুঝি? সত্যি আমার সাথে ঘুরতে যাবা? হ্যাঁ চলো। ওকে, কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করবা না, মানুষ রূপেই থাকবা, কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? আসো এখন অটোতে ওঠো। মৃত্যুর কথায় জিন অটোতে উঠল। অটোতে উঠে অটো করে দুজনে চলে গেল সুন্দর একটা নদীর পাড়ে। সেখানে গিয়ে জিন তো অবাক। সেখানে গিয়ে জিন বলল, এখানে তো অনেক মানুষজন। হ্যাঁ, সবাই আমাদের মতো ঘুরতে আসছে,
জায়গাটা সুন্দর, এখানে সারাদিন ঘুরবো। সারাদিন ঘুরবা তাই না? মা আমাকে মেরে ফেলবে। মাকে বলেছি বান্ধবীর বাড়িতে যাচ্ছি, সেখানে তো আর যাওয়া হলো না, তোমার সাথে ঘুরতে আসলাম। ও, তাহলে কখন যাবা? কিছুক্ষণ থাকি তারপর। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি ওই ছেলেটার বাড়িতে গিয়ে আমার বিয়ে ভেঙে দিয়েছো কেন? আমাকে ভালোবাসো তাই না? কিন্তু প্রকাশ করো না। জিন বলল, না, তোমাকে ভালোবাসি না। তাহলে আমার বিয়ে ভেঙে দিলা কেন? কারণ তুমি বিয়ে করতে চাও না। বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করলাম। তুমি খুব খারাপ। তোমার জন্য মায়ের কাছে এত কথা শুনি, তোমাকে ভালোবাসি বলে অন্য কাউকে বিয়ে করতে চায় না, সেই তুমি আমাকে বুঝছো না, ভালোবাসো না। মিতু, বোঝার চেষ্টা করো। কিচ্ছু বুঝতে চায় না। আমাকে ভালোবাসো কিনা সেটা বলো, নইলে তোমার সামনে আজকে অন্য ছেলেকে প্রপোজ করব। ছেলেটা যদি রাজি থাকে ওকে বিয়ে করব। ও আচ্ছা, তাই? করো দেখি, কাকে প্রপোজ করতে পারো। ওই যে ওই ছেলেটাকে করে দেখো, বড়লোক মনে হচ্ছে, বাইকে বসে আছে। জিনের কথায় মিতু ছেলেটার কাছে গেলেন আর ছেলেটাকে সত্যি সত্যি প্রপোজ করলো। মিতুকে সত্যি সত্যি প্রপোজ করতে দেখে জিন অবাক হয়ে মিতুর কাছে গিয়ে বলল, এই কি করছো? আসো, আমার সাথে আসো। কথাটা বলে মিতুর হাত ধরে সেখান থেকে দূরে কোথাও এসে জিন বলল, এটা কি করলা? তুমি সত্যি সত্যি প্রপোজ করবা ভাবিনি। না চিনে না জেনে কেমনে করলা এটা? তো কি করব? তোমার কাছে তো সব মজা মনে হয়, সিরিয়াস কিছু তো ভাবো না। তোমাকে এতটা ভালোবাসার পরও আমার ভালোবাসার কোনো উত্তর দাও না। দেখো মিতু, সত্যি বলতে তোমার প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা আছে, হয়ে গেছে। আমি প্রকাশ করি না কেন জানো? কারণ আমাদের জিনদের যে রাজা রানী আছে, ওনারা জিনের সাথে মানুষের ভালোবাসা মেনে নেবে না। আমাদের রানীমা এটা কখনো মানবে না। আমি যদি ওনার আদেশ মেনে তোমার সাথে প্রেম, ভালোবাসা বা বিয়ে করি, উনি জিন রাজ্য থেকে আমাকে আর আমার পরিবারকে বের করে দেবে। কি বলো এসব? তাহলে উপায়? আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মন খারাপ করো না, চলো এখন বাড়িতে চলো, সামনে দেখা যাবে কি হয়। ওকে চলো। কিন্তু তবুও খুব চিন্তা হচ্ছে। কথাটা বলে জিন ও মিতু বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর সে রাতে ঘটল এক অবাক করা ঘটনা। জিনের ওপর রাগ করে নদীর পাড়ে মিতু যে ছেলেটাকে প্রপোজ করেছিল, সেই ছেলে মিতুর ঠিকানা বের করে ওর বাড়িতে আসছে মিতুর সাথে ওর বিয়ের কথা বলতে। ছেলেটাকে দেখে মিতু তো অবাক, কারণ ওকে তো সিরিয়াস প্রপোজ করেনি, ওটা করেছে জিনের উপর রাগ করে। এদিকে ছেলেটা মিতুদের বাড়িতে এসে মিতুর মাকে বলে, ও এই এলাকার চেয়ারম্যানের ছেলে, মিতুকে ওর ভালো লেগেছে, মিতুকে ও বিয়ে করতে চায়। ছেলেটার মুখে কথাটা শুনে মিতুর মা বলে, দেখো বাবা, তোমরা তো অনেক বড় লোক, আমরা তো গরিব, আমার মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার মেনে নেবে তো? হ্যাঁ, আমি বললে অবশ্যই মেনে নেবে। তাহলে বাবা, তুমি বরং তোমার মা বাবাকে কাল নিয়ে এসো, ওনাদের সাথে কথা বলবো। মা, এদিকে একটু আসো, শুনে যাও। কথাটা বলে মিতু ও মাকে নিয়ে পাশের রুমে গিয়ে বলল, মা, কি করছো কি? জানা নেই শোনা নেই কোনো না কোন ছেলের মা বাবাকে আসতে বলেছ। ছেলেটা তো বললো ও চেয়ারম্যানের ছেলে। মা, তুমি সত্যিটা জানো না, তাই এমন করছো। আমি ওনাকে বিয়ে করতে চাই না। কি সত্যি কি মিথ্যা এটা তো জানতে চাই না। তাছাড়া আমি তো তোর বিয়ের জন্য ছেলে দেখেছি, ছেলেটা দেখতে শুনতে ভালো। কাল ওর মা বাবা আসলে তোর বিয়ে ঠিক করব, এটাই ফাইনাল। কথাটা বলে মিতুর মা উঠে গেল। এদিকে মিতু ভাবলো, না, মায়ের সাথে কথা বলে লাভ নেই, ছেলেটার সাথে কথা বলতে হবে। কথা মতো ছেলেটা মিতুদের বাড়ি থেকে চলে যাওয়ার সময় মিতু ছেলেটাকে ডাক দিয়ে বললেন, এই যে শোনেন, আরে সুন্দরী তুমি, বলো কি বলবা। দেখেন, আসলে আমি মজা করে নদীর পাড়ে আপনাকে প্রপোজ করেছিলাম, ওটা সত্যি ছিল না। তাই নাকি? সত্যি হোক আর মিথ্যা, তোমার প্রপোজ করার স্টাইলটা ভালো লেগেছে, আর তোমাকেও তাই বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। কাল মা বাবাকে নিয়ে আসবো আর তোমাকে বিয়ে করে, এই বলে ছেলেটা চলে গেল। এদিকে মন খারাপ করে বসে রইল মিতু। সে করতে চাইল কি আর কি হলো, এবার বুঝি সত্যি বিয়েটা হয়ে যাবে। মন খারাপ করে দিনটা পার করলো মিতু। এদিকে সে রাতে জিন মিতুর কাছে আসে। মিতু বলল, জিন আসছো, চলো বাইরে চলো, তোমার সাথে কথা আছে। কি কথা বলো, এখানেই বলো। চিন্তা নেই, তোমার মাকে গভীর ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বলো। একটা ছেলে এসেছিল আমাকে দেখতে বিয়ের জন্য। হ্যাঁ, তাতে কি, আসতেই পারে। আরে বুঝো না, এটা সেই ছেলে তোমার উপর রাগ করে যাকে কাল নদীর পাড়ে প্রপোজ করেছিলাম। কি বলো, এটা সেই ছেলে? ছেলেটা তোমার ঠিকানা পেল কি করে? সেটা তো জানি না, ছেলেটা বললো ও চেয়ারম্যানের ছেলে, কালকে ওর মা বাবাকে নিয়ে আসবে। মা বাবাকে নিয়ে আসলে কি বিয়ে হয় বলো? হতেও পারে, আমার মা তো রাজি, এত চিন্তা করো না তো, আমি তো আছি তাই না? কাল দেখি ওনারা কি করে। কথা বলে জিন চলে গেল। এদিকে চিন্তায় চিন্তায় মিতুর মা না ঘুমিয়ে রাতটা পার করে দিলেন। পরের দিন দুপুরবেলা সেই ছেলেটার কথা মতো ওর মা আর চাচাকে নিয়ে মিতুদের বাড়িতে আসলেন। ছেলেটার মা চাচাকে দেখে মিতুর মা বললেন, আপনারা আসছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। ছেলেটার মা বলল, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, ওর এক কথা, ও এই মেয়েকে বিয়ে করবে। সমস্যার জন্য চেয়ারম্যান সাহেব আসতে পারেনি, আমি আর ওর চাচা আসছি। আমি যেটা বলবো এটাই ফাইনাল, আমার মতই ওর বাবার মত। ও, আমরা তো গরিব মানুষ, সবকিছু জেনে শুনে মিতুর সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইলে আমার কোনো সমস্যা নেই। আপনারাই বলেন কবে কখন বিয়ে হবে। আপনি রাজি থাকেন তো কাল ওদের বিয়ে হবে, পরে কখনো ভালো দিন দেখে অনুষ্ঠান করব। আপনাদের মতে আমার মত ঠিক আছে, তবে তাই হবে। মিতুর মা ও ছেলেটার মা বিয়ের কথাবার্তা বলছে। এদিকে মিতু আবারও ছেলেটার সাথে দেখা করে বলল, দেখুন, বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি।
ভালোবাসা সবার জীবনে আসে, এটা দোষের কিছু না। ভুলে যাও সব, আমার সাথে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আপনি তো পাগলের মতো কথা বলছেন। আমি একটা জিনকে ভালোবাসি, কোনো মানুষকে না। ধুরো, এটা কি করে হয়? তুমি তো মানুষ, তাই না? জিনকে কিভাবে ভালোবাসবে? ওকে কি দেখতে পাও নাকি? হ্যাঁ পাই। আমি সত্যি বলছি, মিসবাহ জিন নামে একটা জিনকে পছন্দ করি, ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। আপনি আমাকে বিয়ে করেন না, আপনারই ক্ষতি হবে। আমার কিছু হবে না, কোনো জিন আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার মামা অনেক বড় তান্ত্রিক। মামা সবটা ম্যানেজ করে নেবে। কাল বিয়ের জন্য তৈরি থেকো। কথাটা বলে ছেলেটা চলে গেল। এদিকে মিতুর অবস্থা খুব খারাপ। সে বিয়েটা করতে চায় না, কিন্তু ওর কথা কেউ শুনছে না। কাল মিতুর বিয়ে, এর আগেই কিছু একটা করতে হবে। এই ভেবে মিতু সবার আড়ালে ফাঁকা কোথাও গিয়ে জিনের জন্য অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিসবাহ জিন মিতুর কাছে আসলো। জিনকে দেখে মিতু বলল, মিসবাহ তুমি আসছো? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কালকেই বিয়ে। মিসবাহ, আমি বিয়েটা করতে চাই না। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। প্লিজ কিছু একটা করো। জিন বলল, মিতু কান্না করো না, আর কোনো চিন্তাও করো না, আমি তো আছি। আমি যেভাবেই হোক বিয়ে ভেঙে দেব। পারবে না, কারণ চেয়ারম্যানের ছেলে বলেছে ওর মামা নাকি বড় তান্ত্রিক। উনি থাকতে তুমি ওর কিছুই করতে পারবে না। আমি তোমার কথা ওকে বলেছিলাম। জিন বলল, তাই নাকি? এত বড় সাহস, আমাকে ছোট করে কথা বলে? তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে যাও, তোমার বিয়ে হবে না, নিশ্চিন্তে থাকো। তোমার বিয়ে হবার আগে সব তছনছ করে দিব। শুধু আমি না, আমার সাথে আরও 3টা জিন বন্ধু থাকবে। জিনের কথায় মিতু কিছুটা সাহস পেয়ে বাড়িতে চলে গেলেন। সেই দিনটা চিন্তায় চিন্তায় কেটে গেল। পরের দিন সকালে মিতুর মা মিতুকে ডাক দিয়ে বলল, মিতু, একটা খারাপ খবর আছে রে মা। কি আর খারাপ খবর শোনাবা? আমার ইচ্ছার বিরুদ্ধে আমার অপছন্দের ছেলের সাথে বিয়ে দিচ্ছ আমার। এর চেয়ে বড় আর কি খারাপ খবর হতে পারে বলো? তোর বিয়েটা ঠিক করে মনে হয় ভুল করেছে। কি বলো? হ্যাঁ মা, চেয়ারম্যানের ছেলে আমাদের মিথ্যা বলেছে। ও যে মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, সে মহিলা ওর মা না, মহিলাকে ভাড়া করে নিয়ে আসছে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম চেয়ারম্যানের ছেলের আগে আরও 2বার বিয়ে হয়েছে। তাছাড়া ছেলেটাও ভালো না, নেশা করে। মা কি বলো? দেখলা তো, না জেনে খোঁজ না নিয়ে হঠাৎ করে বিয়ে ঠিক করলে কি হয়। এখন কি হবে মা? বিয়েটা কোনোভাবে হতে দেওয়া হবে না। তুই বাড়ি থেকে পালা মা, আমি চাই না তোর জীবনটা শেষ হোক। না মা, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। আমার কথা চিন্তা করিস না, তুই পালিয়ে তোর খালার বাড়িতে যা। 2-3 দিন ওখানেই থাকবি, এদিকটা আমি সামলে নেব। এ বলে মিতুর মা মিতুকে নিয়ে বাইরে বেরোতে যাবে। ঠিক তখনই চেয়ারম্যানের ছেলে কয়েকজন নিয়ে মিতুদের বাড়িতে হাজির। ছেলেটা এসে মিতুর মাকে বললেন, কি হবু শাশুড়ি মা, মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন? তুমি একটা মিথ্যাবাদী। তুমি অন্য একটা মহিলাকে মা বানিয়ে আমার কাছে নিয়ে আসছো। তোমার আগেও 2বার বিয়ে হয়েছে, তুমি নেশা করো। সবকিছু জেনে গেছি আমি জেনে শুনে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই না। এই বিয়ে আমি দেব না। না বললে তো হবে না, আমি খারাপ, আগে বিয়ে হয়েছে, এসব আগে খোঁজ নেওয়া উচিত ছিল। এখন বলে কোনো লাভ নেই। আজ আপনার মেয়ের সাথে আমার বিয়ে। আমি বিকেলে আসবো বিয়ে করতে। ততক্ষণ আপনারা কোথাও যেতে পারবেন না। আপনারা ঘরে বন্দি থাকবেন। আমার লোকেরা আপনাদের পাহারা দেবে। যান, ঘরের ভেতরে যান। কথাটা বলে জোর করে মিতুর মা ও মিতুকে ঘরে বন্দি করে। কয়েকজনকে পাহারায় রেখে ছেলেটা চলে গেলেন। এদিকে ঘরের ভেতর বন্দি মিতুর মা ও মিতু। এমন অবস্থায় মিতুর মা বললেন, এখন কি হবে? আমারই ভুল, আমি ভালোভাবে খোঁজখবর না নিয়ে হুট করে তোর বিয়ে ঠিক করলাম। এখন কি হবে রে? মিতু বলল, মা চিন্তা করো না, ও আসবে। ও বলেছিল আমাকে এই বিয়ে ও হতে দিবে না। কে আসবে? কার কথা বলছিস? মিসবাহ জিন আসবে। মা চিন্তা করো না, মিসবাহ এই বিয়ে কোনোভাবেই হতে দিবে না। ও এসে বিয়ে ভেঙে দেবে। মৃত্যুর কথায় ওর মা কিছু না বলে চিন্তা করতে লাগলেন। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেলবেলা সেই ছেলেটার সাথে করে তার তান্ত্রিক মামা, বিয়ে পড়ানোর কাজী সাহেব ও সাথে কয়েকজন মিলে মিতুদের বাড়িতে আসলো। মিতুদের বাড়িতে এসে মিতুকে জোর করে বউয়ের সাজে সাজানো হলো। কিছুক্ষণের মধ্যে বিয়ে। এরই মাঝে মিতুকে দেয়া কথা মতো সেখানে মিসবাহ জিন চলে আসলেন। মিসবাহ জিন আশায় মিতু ও মিতুর মা মনের মধ্যে একটু সাহস পেলেন। মিসবাহ জিন আশায় সেখানে থাকা তান্ত্রিক বলে ওঠে, এই কে তুই? বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালা। মিসবাহ জিন বলল, পালাবো কি আমি না তুই? তুই বাঁচতে চাইলে এখান থেকে পালা। এখানে আমি একা আসিনি, সাথে আমার 3 জন বন্ধু আসছে। পালা এখান থেকে। তান্ত্রিক ও জিন দুজনের মাঝে তর্কাতর্কি হবার এক ফাঁকে দুজনের মাঝে লড়াই শুরু হয়। আপনারা কি ভাবছেন জিন ও তান্ত্রিকের মাঝে লড়াইয়ে জিন জিতে যাবে? না, আসলে সেই তান্ত্রিক অনেক শক্তিশালী হওয়ায় মিসবাহ জিনও তার সাথে আসা আর 3 বন্ধু এই 4 জনকে বন্দী করে ফেলেন। জিনকে বন্দী করায় মৃত্যুর মা ও মৃত্যু অবাক। এটা কি হলো? এদিকে সে ছেলেটা হাসতে হাসতে বলল, সাব্বাস মামা, তুমি যে বড় তান্ত্রিক এটা প্রমাণ করলা। এখন বিয়ে হবে মৃত্যুর সাথে আমার, আর সেটা মিসবাহ জিনের সামনে। মামা, ওদের গোল বৃত্ত এঁকে এখানে বন্দি করে রাখো, ওদের চোখের সামনে বিয়ে হবে। ছেলেটার কথায় তান্ত্রিক মাটিতে গোল বৃত্ত এঁকে সেখানে জিনকে বন্দি করলেন। এই অবস্থা দেখে মৃত্যু ওর মাকে বললেন, মা এখন কি হবে? মিসবাহ জিনকে বন্দি করে ফেলল, এখন কি করব?
মা আমি বিয়ে করতে চাই না। ওইদিকে ছেলেটা কাজী সাহেবকে বলল, কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করুন। ছেলেটার কথায় কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। এদিকে মিতু কান্না করতে করতে ওর মাকে বললেন, মা এখন কি হবে, বিয়ে তো হয়ে যাবে একটু পরেই, মা কিছু একটা করো, ওরা মিসবা জিনকে মেরে ফেলবে, আমাকেও জোর করে বিয়ে করবে। মিতুর মা বলল, আমি বেঁচে থাকতে এরকম একটা খারাপ ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না। খুলে ফেল। কি খুলবো মা? কিসের কথা বলছো? তোর হাতের তাবিজটা খুলে ফেল। মা সত্যি বলতে কদিন আগেই তাবিজটা খুলে ফেলেছি, আমার হাতে মিসবা জিনের দেয়া নকল তাবিজটা পড়া, ওটাও খুলে ফেলেতে। ঠিক আছে খুললাম, কিন্তু মা এতে কি হবে? কাজী সাহেব বিয়ের কাজ করছে, তাবিজ খুললে কি হবে বলো? ঝড় হবে, অনেক ঝড়, অনেক বড় ঝড়। মিতু ভয় পাবি না, এখানে যা কিছু হোক তোর কোনো ক্ষতি হবে না। কি বলছো মা? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই কাজী সাহেব আর ছেলেটা এসে মিতুকে কবুল বলতে বলেছে আর খাতায় সই করতে বলেছে। এমন অবস্থায় চারিদিকে অন্ধকার করে প্রচণ্ড জোরে ঝড় শুরু হলো। হঠাৎ এই অবস্থা দেখে সেখানে থাকা সবাই ভয়ে একসাথে জড়সড় হয়ে বসে রইলেন। এদিকে সেখানে থাকা তান্ত্রিক সবাইকে শান্ত করে বললেন, কেউ ভয় পাবেন না, আমি আছি, আমি থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রচণ্ড ঝড় চলছে। কিছুক্ষণ পর হঠাৎ ঝড় থেমে গেল। অন্ধকার থেকে আস্তে আস্তে চারিদিক কিছুটা আলোকিত হতে সেখানে থাকা সবাই দেখলেন অসংখ্য অবয়ব দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে মনে হচ্ছে সবগুলো নারী অবয়ব, মুখে ঘোমটা দেয়া। সহজ ভাষায় বলতে গেলে অসংখ্য পরী এসে উপস্থিত হলেন সেখানে। চোখের সামনে হঠাৎ এত পরীকে সেখানে থাকা অবস্থায় সবাই অবাক হয়ে সবার শরীর কাঁপতে লাগলো। এদিকে সেখানে থাকা তান্ত্রিক ভয় না পেয়ে সকল পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই কে তোমরা, এখান থেকে চলে যাও, নইলে মিসবা জিনদের মতো তোমাদেরকেও বন্দী করব। তান্ত্রিক কথাগুলো বলার সাথে সাথে অদৃশ্যভাবে কে যেন এসে তান্ত্রিককে মারতে থাকে। মায়ের খাবার সময় তান্ত্রিক প্রচণ্ডভাবে চিৎকার দিতে থাকে আর পরীদের কাছে মাফ চাইতে থাকে, কিন্তু পরীগুলো তান্ত্রিকের কোনো কথা না শুনে প্রচণ্ডভাবে মারতে থাকে। তান্ত্রিকের মায়ের খেতে দেখে বিয়ে করতে আসা সবাই পালাতে যাবে, ঠিক তখনই পরীগুলো সবাইকে মারতে থাকে। বিয়ে করতে আসা চেয়ারম্যানের ছেলে ও তান্ত্রিক দুজনেই প্রচণ্ড মার খেয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সবাই পালিয়ে যাবার পর মিতু ও মিতুর মা খুব খুশি, কিন্তু এই পরীগুলোকে হঠাৎ এভাবে আসলো কোথা থেকে? হঠাৎ মিতু দেখলেন খুব সুন্দর ঘোড়ার গাড়িতে একজন বয়স্ক পরী ও তার পাশে ছোট একটা মেয়ে পরী এসে নামলেন। সেই বয়স্ক পরীকে দেখে সেখানে থাকা অসংখ্য সব পরী মাথা নিচু করে সম্মান করলেন। মিতু অবাক হয়ে দেখলেন মিসবা জিন ও তার বন্ধুরাও এই বয়স্ক পরীকে দেখে অবাক হয়ে মাথা নিচু করে সম্মান জানালেন। মিতু এসব কি দেখছে? এটা কি স্বপ্ন নাকি বাস্তব? এদিকে সে বয়স্ক পরী মিতুর কাছে এসে বললেন, কেমন আছো মা? ভালো আছো? চলো তোমাকে নিতে আসছি, চলো আমাদের সাথে চলো। মিতু বলল, আমাকে নিতে আসছেন মানে? আমি কোথাও যাব না। বয়স্ক পরী বলল, যেতে তোমাকে হবে মা, চলো, তোমার কোনো ভয় নেই, তুমি সবটা জানলে ভয় কেটে যাবে। কি জানবো? আমার কিচ্ছু জানতে হবে না, আপনারা চলে যান। মিসবা দেখো না, এরা এসব কি বলছে? বয়স্ক পরী বলল, মিসবা তুমি মিতুকে চেনো? মিসবা বলল, মিসবা তুমি মিতুকে চেনো? জি রানীমা, চিনি। মিতু উনি আমাদের সকল জিন পরীদের রানীমা, উনি যা বলে তাই করো। কিন্তু আমি কোথায় যাব? মা, ও মা, এরা কি বলে এসব? তুমি কিছু বলো। মিতুর কথায় ওর মা কিছু না বলে মাথা নিচু করে রইলেন। এদিকে সে বয়স্ক পরী হাত ইশারা করতে দুইটা পরী এসে মিতুকে ধরে ঘোড়ার গাড়িতে তুলে বসালেন। এমন অবস্থায় মিতু চিৎকার দিয়ে বলছে, আমি কোথাও যাব না। মা, তুমি কিছু বলছো না কেন? মিসবা বাঁচাও আমাকে। মিতুর মা বলল, আমাকে মাফ করে দিস মা, তুই ওদের সাথে যা, ওটাই তোর আসল ঠিকানা। মিতু ভয় পেও না, ওদের সাথে যাও, আমি তো আছি, যাও, পরে তোমাকে সব খুলে বলবো। মিতুর সাথে কি হচ্ছে এসব? মিতুর কথা কেউ শুনছে না। মিতুর অবাধ্য হয়ে মিতুকে নিয়ে পরীগুলো জিনদের রাজ্যে মিতুকে নিয়ে গেলেন। বিশাল একটা প্রাসাদ, চারদিকটা খুব সুন্দর। সেই প্রাসাদে মিতুর যাবার পর অনেকেই মিতুকে দেখতে আসছেন আর বলছেন, ইনি আমাদের নতুন রানীমা। পরীদের মুখে কথাগুলো শুনে মিতু অবাক। রানীমা? আমি আবার কিসের রানীমা? সেই প্রাসাদে যাবার পর সব জিন পরীর রানী মিতুর কাছে আসতেই মিতু সাহস করে বলল, আচ্ছা আপনারা কারা বলেন তো? আমাকে এখানে নিয়ে আসছেন কেন? অনেক জিন পরী দেখে আমাকে নতুন রানী বলছে, এসব কি, কেন বলছে? বয়স্ক পরী বলল, ওরা তো মিথ্যা বলেনি, এখন থেকে তুমি হবে জিন পরীর রানী। কিন্তু কেন? আমি তো মানুষ, আমি রানী হব কেন? বয়স্ক পরী বলল, তুমি মানুষ নও মা, তুমি নিজেই একটা পরী, আর আমি তোমার মা। আমার পাশে এই যে একে দেখছো, এ তোমার ছোট বোন। কি? আমি পরী মানে? না, আমি পরী না, আমি মানুষ, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। বয়স্ক পরী বলল, উনি তোমার আসল মা নয়, তোমার আসল মা আমি, তুমি আমার বড় মেয়ে। নিয়ম মতো এখন থেকে তুমি হবে আমাদের রাজ্যের সকল জিন পরীদের রানী। কি? আমি সব জিন পরীদের রানী হব মানে? না না, আমি এসব কিছুই হতে পারবো না। তোমাকে হতে হবে মিতু, কারণ তুমি আমার বড় মেয়ে। আমি বিশ্বাস করি না আমি আপনার মেয়ে, আমি মানুষ, আপনারা পরী, তাহলে কিভাবে আমি আপনার মেয়ে হলাম? কি করে? আমার মা তো একজন মানুষ। বয়স্ক পরী বললেন, বুঝতে পেরেছি, তুমি যে মহিলাকে মা ভাবছো, ওনার মুখে সব শুনলে বিশ্বাস করবে তুমি আসলে কার মেয়ে। এই কে আছো, যাও এখনই ওই মহিলাকে ধরে নিয়ে আসো এখানে। ওনার কথায় দুইজন জিন চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যে মিতুর মাকে ধরে নিয়ে আসলেন।
জিনদের রাজ্যে মিতুর মাকে ধরে নিয়ে আসায় মিতু বললেন, মা তুমি আসছো, দেখো না ওরা সব কি বলছে, আমি নাকি তোমার মেয়ে না, আমি নাকি ওনার মেয়ে। মিতুর কথায় ওর মা মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, আজ সত্যিটা লুকাবো না, আমি তোর আসল মা না। তোর আসল মা এই যে ইনি, তুই জিনপরির মেয়ে, তুই নিজে একটা পরী। কিন্তু আমি তো ছোট থেকেই তোমার কাছে মানুষ হলাম, পরী হলে তোমার কাছে গেলাম কি করে? শোন মা, আজ থেকে কয়েক বছর আগের কথা। আমার স্বামী একদিন নদীতে মাছ ধরতে গিয়ে তার জালের মধ্যে একটা পাত্র পান। পাত্রটার মুখ ছিল খুব শক্তভাবে আটকানো। আমরা দুজনেই বাড়িতে পাত্রটা নিয়ে এসে খুলে ফেলি। ভাবছিলাম অনেক ধন সম্পদ মনে হয় পাবো, কিন্তু না, পাত্রে আমরা কিছুই পাইনি। কিন্তু পাত্রের মুখটা খুলতেই একটা জিন সেখান থেকে বেরিয়ে আসলো। জিনটাকে দেখে তো আমরা দুজনেই ভয় পেয়ে কান্না করতে থাকি। ওদিকে সেই জিনটা আমাদেরকে বলে, তোমরা ভয় পেও না, আমি জিন, আমি এতদিন এই পাত্রে বন্দী ছিলাম, তোমরা আমাকে মুক্ত করেছ, আমি তোমাদের ওপর অনেক খুশি, বলো তোমরা কি চাও? জিনের কথায় আমরা সেদিন কিছুই চাইনি। এর ঠিক 2 দিন পর সেই জিনটা তার বউ আর 2টা মেয়ে বাচ্চাকে নিয়ে আমাদের সাথে দেখা করতে আসে। সেদিনও জিনটা বলেছিল, তোমরা আমার জীবন বাঁচিয়েছ, আমাকে মুক্ত করেছ, বলো তোমরা কি চাও? যা চাইবে তাই দেব। জিনের কথায় আমি ওনার বড় মেয়েটাকে চেয়ে বসি। আমার কথা শুনে জিন তার মেয়েকে আমাকে দিতে চান না, কিন্তু আমি ওনাকে বলি, আপনার মেয়ে আমার কাছে বড় হবে, যখন ওর 10 বছর বয়স হবে তখন আপনারা ওকে নিয়ে যাবেন। এই বলে জিনের মেয়েটাকে আমার কাছে রেখে দেই। এভাবে কেটে যায় 10টা বছর। 10 বছর পর আমি যখন দেখি জিন তার মেয়েকে নিয়ে যাবে, তখন আমি চালাকি করে কবিরাজের কাছ থেকে একটা তাবিজ এনে ওনার মেয়ের হাতে পরিয়ে দিই। তাবিজটা পরানোর পর সেই জিন আর তার মা পরি তার মেয়েকে আর আমার কাছ থেকে নিয়ে যেতে পারেননি। ওনাদের মেয়েটা আমার কাছে আমার মেয়ে হয়ে বড় হতে থাকে, আর সেই মেয়েটা আর কেউ না, তুই। মিতুর মা বলল, জানি কথাটা শুনে অবাক হবি, আমাকেও ভুল বুঝবি, কিন্তু কি করব বল, আমাদের কোনো সন্তান ছিল না। তুই খুব সুন্দর দেখতে বলে তোর মা বাবার কাছে তোকে নিয়েছিলাম। মিতু তোর আসল মা বাবা, তোকে আমার কাছ থেকে নিয়ে আসতে পারতো না, তুই যদি তোর হাত থেকে তাবিজটা না খুলে ফেলতি। এখন আর কি করার, তোকে তো তোর আসল মা বাবা নিয়ে আসছে, তুইও সবটা জেনে গেলি। মিতুর মায়ের কথায় মিতু কান্না করতে লাগলেন। এরকম একটা পরিস্থিতিতে পড়ছে, না পারছে মানুষের সাথে থাকতে, না পারছে নিজেকে পরী বলে মানতে। এদিকে মিতুর পরিমা, উনি মিতুর মানুষ মাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আর আপনার স্বামী মিলে আমার স্বামীকে পাত্রের ভেতর থেকে মুক্ত করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে আপনার কথায় আমার বড় মেয়ে মিতুকে আপনার কাছে 10 বছরের জন্য রেখে আসছি। কিন্তু আপনি আপনার দেয়া কথা রাখেননি, আমার মেয়ে মিতুকে আপনার কাছে জোরপূর্বক আটকে রেখেছেন। এজন্য আমি আপনাকে শাস্তি দিতে পারি, কিন্তু দেব না। আপনি মিতুকে সবটা খুলে বলেছেন, মিতু সবটা জেনে গেছে, এতে আমি খুশি। এখন আপনাকে আবার আপনার দুনিয়ায় রেখে আসা হবে, আপনি আপনার মতো করে থাকবেন। ভুলেও কখনো কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে মিতুকে ফিরে পাবার ধান্দা করবেন না, কেমন? এই যাও, ওনাকে ভালোভাবে রেখে আসো। পরিমায়ের কথায় 2জন জিন ওনাকে আবার বাড়িতে রেখে গেলেন। ওদিকে মিতু পরীর রাজ্যে মিতুর পরিমা মিতুকে বললেন, যাও মা, তুমি হঠাৎ জিন পরীদের রাজ্যে আসছো, তোমার হয়তো খারাপ লাগছে, ভয় করছে, যাও ভেতরে যাও, রেস্ট করো। এই মিতুকে ভেতরে ওর রুমে নিয়ে যাও। ওনার কথায় 2-3জন পরী মিতুকে নিয়ে খুব সুন্দর সাজানো গোছানো একটা রুমে রেখে আসলেন। রুমটা খুব সুন্দর। রুমে রেখে পরীগুলো ওখান থেকে আসার পর মিসবা জিন মিতুর কাছে আসে। মিসবা এসে মিতুকে মাথা নিচু করে সম্মান করে, এই দেখে মিতু বলে, মিসবা আসছো? আরে আমাকে সম্মান করছো কেন? দেখো না আমার সাথে কি ঘটছে। আজ মায়ের মুখে সব ঘটনা শুনে বুঝলাম আমি নিজেই একটা পরী। আমি মা বাবা তোমার মতো জিন জাতি। আমার বিশ্বাস হচ্ছে না মিতু, আমি ভাবছি তুমি সাধারণ কেউ হবা, কিন্তু ভাবিনি তুমি আমাদের রাজ্যের রাজার মেয়ে। তোমার বাবা বেঁচে নেই, তোমার মা এখন আমাদের রানীমা। মিসবা, বিষয়গুলো মেনে নিতে পারছি না, আমাকে একটু মানুষের দুনিয়া নিয়ে চলো না। না না, এটা আমি পারবো না, রানীমায়ের অনুমতি ছাড়া তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। মিসবা, এতদিন আমি মানুষ ছিলাম তাই আমাকে ভালোবাসেনি, এখন তো জেনে গেল আমি পড়ি, এখন কি ভালোবাসবা? এখন তো আরও না। মিতু, তুমি আমাদের ভবিষ্যৎ রানী, আমি কি রানীকে ভালোবাসতে পারি বলো? তোমার মা রানীমা যদি জানে আমাকে অনেক শাস্তি দেবে। দূর, আমি এসব মানি না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। মিতু ও মিসবা কথার মাঝে মিতুর পরিমা সেখানে চলে আসেন। পরিমাকে দেখে মিসবা জিন মাথা নিচু করে সম্মান করলেন। এদিকে মিতুর পরিমা এসে সেখানে মিসবা জিনকে উদ্দেশ্য করে বললেন, মিসবা, তুমি যেহেতু মানুষের দুনিয়াতে গেছো, চলাফেরা করেছো, আবার আমার মেয়ে মিতুকে চেনো, তাই মিতুকে দেখাশোনার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তুমি মিতুকে আমাদের জিনদের রাজ্য ভালোভাবে ঘুরে দেখাবে, সবকিছু চেনাবে, জানাবে আর বুঝিয়ে দেবে, কেমন? মিসবা বলল, জি রানীমা, আপনি যেরকম বলবেন। মা মিতু, আমি জানি এখানে তোমার ভালো লাগছে না, তুমি যে মানুষের সমাজে বাস করেছো তাই এরকমটা লাগছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মিসবা, মিতুকে নিয়ে আমাদের রাজ্যটা ঘুরে দেখাও, এতে ওর ভালো লাগবে। কথাটা বলে পরিমা সেখান থেকে চলে গেলেন। পরিমা চলে যাবার পর মিসবা মিতুকে নিয়ে বাইরে গেলেন। জিনের রাজ্য তো খুবই সুন্দর, গাছপালা, ফুলের বাগান, নদী, এসব কিছু দেখে মিতুর অনেক ভালো লাগে। খুব সুন্দর একটা জায়গায় বসে মিতু মিসবাকে বলে, মিসবা, জিনদের রাজ্য তো অনেক সুন্দর, রূপকথার মতো। সেটা ঠিক,
তোমার ভালো লাগছে বুঝি? অনেক ভালো লাগছে। কত সুন্দর জায়গা, এখানে তুমি আর আমি। তোমার সাথে প্রেম করতে ভালোই লাগবে বলো? মিসবা বলল, এই না না, এসব কথা মুখে আনবে না। এটা জিনদের রাজ্য। কোনো জিন যদি এসব কথা শুনে রানীমা মানে তোমার মাকে বলে দেয়, তাহলে আমার সমস্যা হবে, কঠিন বিচার হবে আমার। হলে হবে, আমি তো তোমাকে আগে থেকেই ভালোবাসি। আমিও বাসতাম, কিন্তু এখন বাসি না, কারণ তুমি আমার জিন রাজ্যের রানী। তাতে কি হয়েছে? রানী বলে কি তোমাকে ভালোবাসতে পারি না? তুমি তো একটা জিন, তাই না? হ্যাঁ জিন, খুব সাধারণ একটা জিন। মিতু বোঝার চেষ্টা করো। তোমাদের মানুষদের মধ্যে যেমন ধনী গরিব আছে, ছোট বড় আছে, জিনদের মধ্যেও ধরো তাই। আমি একটা সাধারণ প্রজা জিন, আর তুমি তোমার মা বাবা বোন এনারা আমাদের জিন রাজ্যের রাজা রানী। তাই এসব কথা বলিও না, এতে আমার সমস্যা হবে। দূর, এত সমস্যা কেন? আমি এত সব বুঝি না। তোমাকে ভালোবেসে ফেলেছি, এখনো ভালোবাসি। আমি তোমাকে ভুলে যেতে পারবো না। এত ভালোবাসো আমাকে? জানি না এর পরিণতি কি হবে। আচ্ছা চলো, এবার প্রাসাদে ফিরতে হবে। তোমার খাবারের সময় হয়ে গেছে। এই বলে মিসবা মিতুকে নিয়ে প্রাসাদে রেখে চলে গেলেন। প্রাসাদে আসার পর মিতুকে নানা রকম সুস্বাদু খাবার খেতে দিলেন। খাওয়া শেষে মিতুর মা মিতুকে বললেন, মা মিতু, তোমার বাবা বেঁচে নেই, মারা গেছে। বেঁচে আছি তুমি, আমি আর তোমার ছোট বোন রূপা। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জানি না কখন মারা যায়। আমাদের জিন বংশের নিয়ম অনুযায়ী ছেলে বা মেয়ে যে বড় থাকবে সে পাবে আমাদের এই রাজ্যের দায়িত্ব। তুমি আমার বড় মেয়ে, নিয়ম মোতাবেক তোমাকে এই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ জানি বিষয়টা তোমার কাছে কঠিন মনে হবে, তবে চিন্তা করো না, আস্তে আস্তে সব শিখে ফেলবে, বুঝে যাবে। মায়ের কথা শুনে মিতুর ছোট বোন রূপা বলে, হ্যাঁ বোন, তুমি আস্তে আস্তে সব শিখে যাবে। তাছাড়া আমি আর মা তো আছি, তাই না? তোমাকে সব শিখিয়ে দেব, কিভাবে রাজ্য শাসন করবা, কিভাবে বিচার সালিশ করবা। মিতু বলল, কিন্তু আমার তো ভয় করে, আমি এসব জিন পরিদের বিষয়ে তেমন কিছু জানি না। পরি বলল, মা সব জানতে পারবে। আমি কালকেই আমাদের রাজ্যে ঘোষণা করে দিব, তোমাকে সবার কাছে পরিচয় করে দিব নতুন রানী হিসেবে। কালকে বড় অনুষ্ঠানের মাধ্যমে তুমি হবে আমাদের রাজ্যের নতুন রানী। কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ, তোমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি একটু হালকা হতে চাই। নে মা, এখন রেস্ট কর। কথাটা বলে মিতুর মা বোন এরা চলে গেল। এরা চলে যাবার পর মিসবা জিন মিতুর কাছে আসলেন। মিসবা জিনকে দেখে মিতু বললেন, মিসবা, কি করবে এখন আমি? জিনদের ব্যাপারে না কিছু জানি না কিছু বুঝি। মা বলল, কালকে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে আর রাজ্যের নতুন রানী হিসেবে ঘোষণা করে দিবে। হ্যাঁ, এটাই তো ভালো কথা। তুমি হবা আমাদের নতুন রানী। আমি এসব চাই না, ভাল লাগে না আমার। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। সময় হলে সব হবে, এখন এসব বলো না, ঘুমাও একটু, আমি পরে আসবো তোমার কাছে। কথাটা বলে মিসবা চলে গেলেন। এদিকে মিসবা চলে যাবার কিছুক্ষণ পর মিতু ঘুমিয়ে পড়েন। পরিমার কথা মতো পরের দিন সেই রাজ্যের সকল জিন পরি এক হয়। মিতু দেখলেন শত শত হাজার হাজার জিন পরি এসে উপস্থিত হয়েছে তাদের প্রাসাদের বাইরে। এই সকল জিন পরীকে উদ্দেশ্য করে মিতুর পরিমা বললেন, মিতু আমার বড় মেয়ে। কোনো এক পরিস্থিতির কারণে ও এতদিন মানব জাতির কাছে ছিল, এটা অনেকেই জানেন। আমার মেয়ে এখন থেকে আমাদের সাথেই থাকবে। মিতু যেহেতু আমার বড় মেয়ে, তাই নিয়ম মোতাবেক আমি আমাদের জিন রাজ্যের রানী তাকে করে দিলাম। আজ থেকে মিতু হবে আমাদের রাজ্যের রানী, জিন পরীর রানী। কথাটা বলে মিতুর পরিমা মিতুর মাথায় একটা মুকুট পরিয়ে দিলেন। এটা মূলত যারা রাজা রানী হয়ে থাকে তাদের মাথায় থাকে। মাথায় মুকুট পরিয়ে মিতুকে নতুন রানী হিসেবে ঘোষণা করলেন। এরপর থেকে মিতু পরীর রানী হিসেবে জিনদের রাজ্যে থাকতে লাগলেন ও রানীর দায়িত্ব পালন করতে লাগলেন। এভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন মিতুর ওর মানুষ মায়ের কথা ভীষণ মনে পড়ে। যদিও মিতু ওনার মেয়ে না, তবুও ছোট থেকে ওনাকে মা বলে জেনেছে, ওনার কাছে বড় হয়েছে। এই ভেবে দুজন জিনকে পাঠালেন মিতুর মাকে জিনদের রাজ্যে নিয়ে আসতে। কথা মতো কিছুক্ষণ পর দুজন জিন গিয়ে মিতুর মাকে জিনদের রাজ্যে মিতুর কাছে নিয়ে আসলেন। মিতুর মা জিনদের রাজ্যে এসে মিতুর কাছে এসে বলতে লাগলেন, রানীমা, আমাকে কিছু করবেন না, আমি কিছু করিনি। কেন আমাকে জিনদের এখানে নিয়ে আসছেন? মায়ের মুখে কথাটা শুনে মিতু বললেন, আরে মা, কাকে কি বলছো? আমি মিতু, ভালো করে দেখো, আমি জিন পরীদের রানী হয়েছি, চিনতে পারোনি আমাকে? মিতুর মানুষ মা বলল, আরে মিতু মা, তোর তো অনেক পরিবর্তন হয়েছে, দেখো কি অবস্থা, তোকে চিনতেই পারিনি। এখন তো চিনলা। কেমন আছো মা? কেমন আর থাকবো বল, তোকে ছাড়া একা একা লাগে, খুব খারাপ লাগে জানিস, তুই ছাড়া তো আমার কেউ নেই। তাই না? তোমার কথাও আমার অনেক মনে পড়ে, তাই তোমাকে নিয়ে আসলাম এখানে। মিতুর মা ও মিতুর কথার মাঝে মিতুর পরিমা ওখানে এসে বললেন, আরে মিতু, কি ব্যাপার, ওনাকে এখানে নিয়ে আসছো কেন? কোনো সমস্যা কি? না মা, ওনাকে দেখতে ইচ্ছা করছিল তো তাই নিয়ে আসছি। তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিতু, ওনাকে এখানে বেশিক্ষণ রেখো না কেমন? রাজ্যের বাকি জিনপরি ওনাকে দেখলে খারাপ ভাববে। বুঝোই তো, উনি মানবজাতি, আমরা জিন। ওনাকে তাড়াতাড়ি রেখে আসো। কথাটা বলে পরিমা চলে গেলেন।
এদিকে মিতু ওর মানুষ মাকে বললেন, আসো মা, একসাথে খাবার খাবো, ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, একটু পর তোমাকে রেখে আসবো। কথাটা বলে মিতু ওর মানুষ মায়ের সাথে খাবার খেলেন। খাওয়া শেষে কিছুক্ষণ কথাবার্তা বলে মিতু আবারও আদেশ করলেন ওর মাকে রেখে আসতে। মিতুর কথায় দুইজন জিন ওর মাকে আবারও রেখে আসলেন। এভাবে রানীর দায়িত্ব নিয়ে মিতুর কাটতে লাগলো সময়, কাটতে লাগলো দিন। মিতু রানী হিসেবে দায়িত্ব নেয়ার 1-1.5 মাস পর জিনদের রাজ্যে হঠাৎ নেমে আসলো দুঃখের ছায়া। কারণ মিতুর পরিমা হঠাৎ করেই মারা যান। মিতুর পরিমা মারা যাওয়ায় মিতু ও মিতুর ছোট বোন রূপা দুজনেই খুব ভেঙে পড়েন। মা বাবা কেউ নেই। বড় মেয়ে হিসেবে মিতুর কাঁধে দায়িত্ব বেড়ে যায়। মিতু দায়িত্ব ঠিকভাবে পালন করছিল, আস্তে আস্তে সব স্বাভাবিক হয়েও আসছিল। একদিন মিতু ও মিসবা জিন রাজ্যের জঙ্গলের দিকে বেড়াতে যান। সেখানে দুজনেই ঘোরাফেরা করেন। ঘোরাঘুরি শেষে মিতু আর মিসবা জিন বসে বসে গল্প করতে লাগলেন। গল্পের এক ফাঁকে মিতু বললেন, মিসবা, মা বাবা তো কেউ বেঁচে নেই, আমি রানী হিসেবে দায়িত্ব পালন করছি, এখন চলো না বিয়ে করি। এখন তো ভয় নেই, তাই না? আমি রাজ্যের রানী, আমার কথায় সবাই বলে, আমার হুকুমের বাইরে কেউ যেতে পারে না, আমি তোমাকে বিয়ে করব। মিসবা বলল, কিন্তু সবাই জানলে যে অবাক হবে, মেনে নিবে না কেউ। কে মেনে নিবে বা কে নিবে না, আমি মানলেই হলো। আমি আগামীকালই তোমার আমার বিয়ের কথা ঘোষণা করে দিব। মিতুর কথায় মিসবা কিছু না বলে চুপ করে রইলেন। এদিকে মিতু মিসবাকে বললেন, চলো এখন প্রাসাদে ফিরতে হবে। এই বলে দুজনেই প্রাসাদে ফিরলেন। পরের দিন কথা মতো মিতু আদেশ করলেন রাজ্যের সব জিনপরি এক হতে। মিতুর আদেশে সকল জিনপরি এক হলেন। সবাই এক হতে মিতু ওর সাথে মিসবা ভালোবাসার সম্পর্ক সবাইকে জানিয়ে দিলেন। মিতু সবাইকে এই ঘোষণা করে দিলেন 2-1 দিনের মধ্যে তারা বিয়ে করবে। মিতু সবাইকে বিয়ের দাওয়াত করলেন আর বিশাল আয়োজন করার আদেশ দিলেন। মিতু ও মিসবা জিনদের বিয়ের কথা শুনে সবাই অবাক। কেউ ভাবতে পারেনি মিতু পরীর রানী হয়ে মিসবাকে বিয়ে করবে। কিন্তু কি আর করার, রানী মায়ের আদেশ কেউ ফেলতে পারবে না। তাই মিতুর দাওয়াত পেয়ে সব জিন পরি মিতু ও মিসবা নাম নিয়ে আওয়াজ করতে লাগলেন। মানে সবাই এটা বুঝিয়ে দিলেন মিসবা আর মিতুর বিয়েতে সবাই খুশি। সবাইকে জানিয়ে মিতুর বিয়ের আয়োজন শুরু হলো। 2 দিন আগে থেকে সাজানো হয় প্রাসাদ ও আশপাশ। বিশাল বড়ভাবে আয়োজন করা হয় মিতু ও মিসবা জিনের বিয়ে। রাজ্যের রানী বলে কথা, অনেক জমকালো ও সুন্দরভাবে সবার উপস্থিতিতে মিতু ও মিসবা জিনের বিয়ে হয়। বিয়ে হয় মিতু ও মিসবা জিন দুজনেই অনেক খুশি। দুজন দুজনকে অনেক ভালোবাসত। তাই যাই হোক, বিয়ে শেষে মিসবা ও মিতু ভালো সময় ও দিনকাল কাটাতে লাগলো। বিয়ের 3 দিন পর মিতু ও মিসবা নদীর তীরে বসে গল্প করছিল। মিতু মিসবাকে বললেন, মিসবা, তোমার আমার বিয়ে এত সহজে হবে ভাবতেই পারিনি। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি কখনো ভাবিনি তোমার সাথে বিয়ে হবে, আমাকে সবাই এত সহজে মেনে নিবে। মিসবা, তুমি তো এখন আমার বর, তুমি চাইলে এই রাজ্যের রাজার দায়িত্ব তোমাকে দিতে পারি। কি হবা জিনদের রাজা? মিসবা বলল, এই না, কি বলো, ওটা যে সে হতে পারবে না। তোমার রাজা বংশের নিয়ম মতো তোমরাই হতে পারো, আমরা না। আমি এমনি ভালো আছি, তুমি রানীর দায়িত্ব পালন করো, আমি তো আছি, তোমাকে সব বুঝিয়ে দেব, সাহায্য করব। মিসবা, চলো না মানুষের দুনিয়াতে যাই, এখানে একটু বেরিয়ে আসি। মিতু, সরে যাও। কথাটা বলতে না বলতেই কোথা থেকে আসা 2-3টা জিন মিতুকে প্রচণ্ড জোরে আঘাত করলেন। মিতুকে আঘাত করার ফলে মিতু ছিটকে গিয়ে পড়লেন দূরে। এদিকে মিসবা রেগে মিতুকে আঘাত করা জিনগুলোর সাথে লড়াই করতে লাগলো। সাথে সাথে সেখানে চলে আসলেন মিতুকে পাহারা দেয়া জিন। পাহারা জিন ও মিসবা জিনের সাথে পেরে না উঠে মিতুকে আঘাত করা সেই জিনগুলো সেখান থেকে পালিয়ে গেল। জিনগুলো চলে যাবার পর মিসবা মিতুর কাছে গিয়ে বুঝতে পারলেন মিতু জ্ঞান হারিয়ে ফেলেছে। মিতু জ্ঞান হারানোর ফলে মিসবা তাড়াতাড়ি করে মিতুকে নিয়ে তার প্রাসাদে চলে গেলেন। প্রাসাদে যাবার কিছুক্ষণ পর মিতুর জ্ঞান ফেরে। এদিকে রাজ্যে মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ে। রাজ্যের রানীর উপর হামলা কে করলো এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে হুঁশে আসার পর মিতু মিসবাকে বললেন, মিসবা, আমার উপর হামলা কে করেছে? তুমি কি ওদের চেনো? না, চিনি না, মনে হচ্ছে ওরা অন্য রাজ্যের অন্য গোষ্ঠীর। তবে তুমি চিন্তা করো না, আমি এখনই খবর নিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি জেনে যাব। মিতুর বোন রূপা বলল, মিসবা, আমার বোনের উপর যে হামলা করেছে তার শাস্তি হবে কঠিন শাস্তি। রাজ্যের রানীর উপর হামলা করার সাহস কি করে পায়? কার হতে পারে এত সাহস? তুমি এক্ষুনি খোঁজ নিতে বেরিয়ে যাও, দেখো কোনো খোঁজ নিতে পারো কিনা। এদিকে মিতু আরও কয়েকজন পাহারাদার জিনকে পাঠালেন, তারা কোনো খোঁজ পায় কিনা। এভাবে বেশ কিছুক্ষণ পর মিসবা মিতুর কাছে আসে। মিসবা মিতুর কাছে আসতেই মিতু বলে, মিসবা, আসছো? কোনো খোঁজ পেয়েছ কি? কে করেছে আমার উপর হামলা? মিসবা বলল, না মিতু, কিছুই তো জানতে পারলাম না। রূপা বলল, মিসবা, এখন খোঁজ পাওনি তাতে কি, আরও খোঁজ নাও, পেয়ে যাবা। কথাটা বলে চলে গেলেন রূপা। এদিকে মিসবা মিতুকে বললেন, মিতু চলো বাইরে চলো, একটু ঘুরে আসি, ভালো লাগবে। না মিসবা, শরীরটা ভালো লাগছে না, এখন যাব না। তাছাড়া আবার যদি কেউ হামলা করে তখন? ভয় নেই, আমি আছি না। তাছাড়া আমাদের সাথে প্রহরী জিনেরা থাকবে, চলো একটু ঘুরে চলে আসবো। কথাটা বলে মিতুকে নিয়ে বাইরে গেলেন মিসবা। বাইরে গিয়ে মিতুর পাশে বসে মিসবা বললেন, মিতু, তোমাকে বাইরে নিয়ে আসছি একটা কথা বলার জন্য। আসলে আমি জানি তোমার উপর কে হামলা করেছে। কি, তুমি জানো? একটু আগে না বললে জানো না? কে করেছে আমার উপর হামলা, বলো। মিতু, তোমার উপর 3টা জিন তোমাকে মেরে ফেলতে আক্রমণ করেছিল। আমি ওই 3টা জিনকে ধরে অনেক মেরেছি, একটা জিনকে তো মেরেই ফেলেছি, তবুও সে বলেনি তোমার উপর হামলা করলো কেন, তোমাকে মারতে চায় কেন।
কিন্তু সে বলেনি। পরে আরেকটা জিনকে মেরে ফেলানোর ভয় দেখাতেই সে যা বলল সেটা শুনে আমি বিশ্বাসই করতে পারিনি। কেন, কি এমন বলেছে? কার কথা বলেছে? কে আমাকে মারতে চায়? মিতু, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তোমাকে মেরে ফেলতে চায় তোমারই ছোট বোন রূপা। কি? রূপা? না না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো, রূপাই তোমাকে মেরে ফেলতে ওই জিন তিনটাকে পাঠিয়েছিল, কিন্তু ওরা তোমাকে মারতে পারেনি। মিতু বলল, আমার বোন আমাকে মারতে চায় কেন? সেটা তো জানি না, এটা রূপাই বলতে পারবে। মিসবাহ, ওঠো ওঠো এখনই। আমি এখনই রূপার কাছে যাব আর ওকে জিজ্ঞেস করব কেন করলো এমনটা। না মিতু, রূপা কিছু করে বসতে পারে, যা করার তা তো করেছে, আর কি করবে, চলো আমার সাথে। কথাটা বলে মিসবাহকে নিয়ে মিতু চলে গেলেন প্রাসাদে। সেখানে যেতেই মিতু বললেন, মিসবাহ, কিছু কি জানতে পারলে আমার বোনকে কে মারার চেষ্টা করেছিল? মিতু বলল, রূপা, অনেক হয়েছে, এবার অভিনয় বন্ধ কর আর বল কেন করলি এমনটা। আমি আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। রূপা, মিসবাহ ভালোভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছে আমাকে যে জিনগুলো মারতে আসছে সেগুলোকে তুই পাঠিয়েছিলি। ওহ, তাহলে তুমি সবটা জেনে গেছো আপু। মিসবাহ, তোকে আমি ছাড়বো না। রূপা, সাবধানে কথা বল। মিসবাহ আমার বর। কিসের বর? ও সাধারণ একটা প্রহরী জিন। ওকে তো আমি তোমার বর হিসেবে মানি না, কখনো মানিনি। আমি তো এটাও মানি না তুমি আমাদের রাজ্যের রানী হবা। আমি তোমাকেও মানি না রানী হিসেবে। মা আমাকে রানী না করে তোমাকে রানী করেছে। তাই তো আমি মাকে... কি করেছিস? মাকে? মাকে মেরে ফেলেছি। মা এমনি এমনি মারা যায়নি, আমি মেরে ফেলেছি। কি? কিন্তু কেন? নিজের মাকে মেরে ফেললি কেন? মানব জাতির কাছে বড় হয়েছে তুমি, তোমার মধ্যে জিন পরিদের মতো পাওয়ারও নেই। তুমি সাধারণ একজন মানুষ বলতে পারো, আর সেই তোমাকে মা রাজ্যের রানী বানিয়ে দিল। এটা আমি মানতে পারিনি। আমার কত স্বপ্ন, আমি সব জিন পরির রানী হব। মা আমার স্বপ্ন পূরণ করেনি, তাই মাকে মেরে ফেলেছি। এখন তোমাকে মারব। রূপা, আমি তোর বোন, তুই আমার আদরের ছোট বোন। তুই রানী হবি আমাকে বলতি, আমি ইচ্ছে করে রানীর দায়িত্ব ছেড়ে তোকে রানী করতাম, কিন্তু তুই এটা করলি, মাকে মেরে ফেললি। হ্যাঁ, মাকে মেরেছি, এখন তোমাকে মারব। মিসবাহ বলল, রূপা সাবধানে কথা বলো, ভুলে যেও না মিতু রাজ্যের রানী, আমি ওর বর। তাতে কি, এই রাজ্যের অনেকে এখনো আমার কথা শুনে, আমাকে মানে। আমি যাই বলবো তাই করবে ওরা। তাই নাকি? তাহলে দেখা যাক কার বেশি জনপ্রিয়তা, কোন দল বেশি শক্তিশালী। তুমি তোমার অনুসারী জিন পরিদের এক করো, এদিকে মিতুর অনুসারী সকল জিন পরি এক হবে, দুই পক্ষে লড়াই হবে। লড়াইয়ে যেই দল বিজয় লাভ করবে সে হবে রাজ্যের রানী। আমি তো এটাই চাই। আমি রাজি, এক্ষুনি রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। কথাটা বলে মিসবাহ ও রূপা রাজ্যে ঘোষণা করে দিলেন। রূপা ও মিসবাহ ঘোষণা শুনে জিনপরীরা দুই ভাগে ভাগ হলেন। যার যাকে ভালো লাগে তারা তার পক্ষে গেলেন। রূপার পক্ষে অনেক জিন, এদিকে মিতুর পক্ষে অনেক জিন। দুই পক্ষের জিনপরীরা নিজেদের মধ্যে লড়াই করতে প্রস্তুত। লড়াই শুরু হবে ঠিক তখনই মিতু সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই থামো, কেউ লড়াই শুরু করবে না। বোন রূপা, আমি এই লড়াই চাই না। আমি চাই না আমার জন্য জিন রাজ্যে অশান্তি শুরু হোক, নিজেদের মধ্যে ঝামেলা হোক। মা বাবা অনেক বছর ধরে এই রাজ্য দেখাশোনা করে আসছে, আমি চাই না সেটা এখন ধ্বংস হোক। খুব আপন ও মধুর সম্পর্কের নাম হলো ভাই বোনের সম্পর্ক বা বোনের সাথে বোনের সম্পর্ক। আমি সেই সম্পর্ক নষ্ট করতে চাই না। সবাই শোনেন, আমি মিতু, মা মারা যাবার আগে আমাকে এই রাজ্যের রানী হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। আমি সেই দায়িত্ব এখন থেকে রূপার হাতে তুলে দিলাম। এখন থেকে রূপা এই রাজ্যের নতুন রানী। বোন রূপা, আমি তোকে রানী করে দিলাম, আর থাকবো না এই জিন রাজ্যে, চলে যাব আমার আগের ঠিকানায়। মিতুর এমন আচরণে সকল জিনেরা মিতুর প্রশংসা করতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর রূপার মন এতে একটুও গলল না। মিতু চলে আসার আগে শেষবার রূপাকে বললেন, রূপা বোন আমার, আমি তো চলে যাচ্ছি। আমাদের জিন পরীর রাজ্যকে দেখে রাখিস, কারোর সাথে অন্যায় কিছু করিস না। তোর থেকে আমার ক্ষমতার শক্তি অনেক কম, তবুও বলছি, কখনো বিপদে পড়লে আমাকে আমার কাছে আসিস, যতটা পারবো সাহায্য করব। ভালো থাকিস। ভালো থাকবেন সবাই। কথাটা বলে মিসবাহকে নিয়ে মিতু চলে আসলেন তার পুরনো ঠিকানায়, মানুষদের দুনিয়াতে। মিতু বাড়িতে আসায় ওর মানুষ মা অবাক হয়ে বললেন, মা মিতু, তুই এসেছিস, অনেক ভালো করেছিস মা। আয় মা, আমার কাছে আয়, তোকে অনেক দেখতে ইচ্ছে করছিল জানিস মা। তুই আসছিস, আবার কখন চলে যাবি? মিতু বলল, আমি আর যাব না মা, আমি এখন থেকে যতদিন বাঁচি তোমার কাছে থাকবো। কি সত্যি? কিন্তু তুই তো পরীর রানী হয়েছিস, তাই না? পরীর রানী ছিলাম, এখন নেই। ক্ষমতার লোভের কারণে আমি হেরে গেছি নিজের আপন জনের কাছে। ওসব বাদ দাও। এই যে ওকে দেখো, মিসবাহ, ওর সাথে আমার বিয়ে হয়েছে। এখন থেকে আমার সাথে মিসবাহ এখানে থাকলে কোনো সমস্যা হবে না তো মা? না মা, কোনো সমস্যা নেই। ও আমার মেয়ের জামাই, দুজনেই আমার ছেলে মেয়ে হয়ে আমার সাথে থাকো। যাও মা, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিই। কথাটা বলে চলে গেলেন মিতুর মা। এদিকে মিতু মিসবাহ জিনের সাথে সেখানেই সুখে শান্তিতে থাকতে লাগলেন।